নমস্কার, গুড মোদি কেয়ার মর্নিং। আমি রাজু ঘোষ মোদি কেয়ার সঙ্গে বিগত 18 বছর যুক্ত আছি। বর্তমানে মোদি কেয়ারের রয়্যাল ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর পদে আছি। 2003-23 ডিসেম্বর 1:45 22 নম্বর কনক স্ট্রিট মোদি কেয়ার লাইফস্টাইল সেন্টারে আমার রেজিস্ট্রেশন সুসম্পন্ন হয়ে থাকে। তার আগে আমার নিজস্ব একটি ব্যক্তিগত ব্যবসা ছিল, ম্যানুফ্যাকচারিং ইউনিট। সেখান থেকেই আমি মোদি কেয়ার বিজনেসে শিফট করে যাই। 2004-এর ঠিক শেষের দিকে আমি আমার ব্যক্তিগত ব্যবসাকে স্টপ করি আর পুরোপুরি মোদি কেয়ারে ঝাঁপিয়ে পড়ি। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, তখন আমার ব্যক্তিগত ব্যবসাতে আমি 5,30,000 টাকার মতো এরকম একটি টাকা আমি মার্কেটে পেতাম, মানে মানুষ আমার কাছে পাবে না, আমি কাস্টমারদের কাছে পেতাম। সেই টাকা তখনকার দিনে ছেড়ে দিয়ে আমি মোদি কেয়ার বিজনেসে ড্রাইভ দিই। বুঝতেই পারছেন, 2003 আপনারা একটু পিছিয়ে যান তাহলে বুঝতে পারবেন কি তখনকার দিনে প্রথমত হচ্ছে মানুষের মধ্যে এত প্রসাধনী দ্রব্য ব্যবহার করার চল ছিল না। 1, 2, তখনকার দিনে মানুষের যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সে রাস্তাঘাট, বেশিরভাগ গ্রামেগঞ্জের রাস্তাঘাট কাঁচা ছিল এবং রাস্তাঘাট অর্থাৎ মানে ভেহিকেল অর্থাৎ যানবাহন এত ছিল না। তখন যানবাহনেরও খুবই একটা প্রবলেম ছিল। তার সাথে সাথে ব্যাংকে এনএফটি ছিল না, তার সাথে সাথে কোরিয়ার ব্যবস্থা ছিল না। সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে তখন রিসিভার ছিল। ফোন তখন সবে মাত্র এসেছিল এবং সেটা বড় লোকেরা বা রিচেস্ট ম্যানরা ব্যবহার করতেন। তো সেই সময় মোবাইলও ছিল না। সেই সময় দাঁড়িয়ে আমি এই আধুনিক বিজনেস আমি নিজের থেকে নিজের বিচার আর বুদ্ধির মাধ্যমে জানতে পেরেছিলাম যে এই বিজনেস আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দারুণ মাধ্যম তৈরি হবে, আনএমপ্লয়েডমেন্ট বা বেকারত্ব ঘোচানোর একটা মাধ্যম, এবং সর্বোপরি সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে স্বপ্ন পূরণ করার একটা দারুণ মাধ্যম হবে। আর সেই ডিসিশন নিয়ে মোদি কেয়ারের সঙ্গে যুক্ত হওয়ার পরে আমি যাদের কাছে গিয়েছিলাম মোদি কেয়ার নিয়ে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার যারা খুবই আমার সমগোত্রীয় যে ধরনের বন্ধু বান্ধব, তারা আমাকে হাসি মজাক করতে শুরু করেছিল আমাকে নিয়ে, এবং আমার থেকে যারা বয়সে বড় ছিলেন তারা আমাকে বিভিন্ন রকমভাবে উপদেশ দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তারা বিভিন্ন রকমভাবে আমাকে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাকে এরকমই বলতো যে বেকার ফালতু জিনিসের পিছনে সময় দিচ্ছ, ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। তো আজ আমি আপনাদের সামনে, বুঝতেই পারছেন, আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি, সেটা হচ্ছে এটাই, সাধারণ আর অসাধারণদের মধ্যে তফাৎটা আমার কাছে ক্লিয়ার ছিল। দেখুন, সাধারণরা সুযোগের অপেক্ষায় থাকে, কিন্তু অসাধারণ ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিকে সুযোগে বদলে ফেলতে পারে। অসাধারণ ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিকে তারা সুযোগে পরিবর্তন করে ফেলতে পারে। তো এই হচ্ছে সাধারণ আর অসাধারণদের মধ্যে তফাৎ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে মোদি কেয়ার কী ধরনের প্রতিকূলতার মধ্যে থেকে আমরা এগিয়ে এসেছি। এবারে চলে আসি ব্যবসা। মোদি কেয়ার একটি ব্যবসা। ব্যবসা, ব্যয় অর্থাৎ ব্যবহার, ব অর্থাৎ বুদ্ধি, সা অর্থাৎ সাহস। এই 3 গুণের সমন্বয়ে একজন উৎকৃষ্ট মানের ব্যবসায়ী হওয়া যায়। যারা শুনছেন প্লিজ মনোযোগ সহকারে শুনুন। ব্যবসা, ব্যয় অর্থাৎ ব্যবহার, ব অর্থাৎ বুদ্ধি, সা অর্থাৎ সাহস। এই 3 গুণের সমন্বয়ে একজন উৎকৃষ্ট মানের ব্যবসায়ী হওয়া যায়। তো কারোর কাছে ব্যবহার ভালো আছে তো বুদ্ধি নেই, কারোর কাছে বুদ্ধি আছে তো সাহস নেই, কারোর কাছে সাহস আছে তো ব্যবহার ভালো নেই। তো প্লিজ এই 3টে গুণকে এক জায়গায় করা মানেই হচ্ছে, এটাই তপস্যার প্রধান কারণ একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য। আশা করি আপনারা ভালো সফল ব্যবসায়ী হতে গেলে কোন 3টি গুণ এক জায়গায় করা উচিত তা আশা করি আপনারা প্রত্যেকেই জানতে পারলেন। দেখুন, এই বিজনেস কিন্তু চলে নিজের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়। যাদের মস্তিষ্ক যতটা বিজনেসের পিছনে তারা
ইনভেস্ট করে তাদের ব্যবসা ততটা সফলতা হয়, অর্জন করে। দেখুন, টাকা থাকলে বিজনেস হয় না, মস্তিষ্ক থাকলে ব্যবসা হয়। তার সত্ত্বেও উদাহরণ চোখের সামনে ঘটে গেল আমাদেরই এই প্রজন্মে। দেখে নিন, ধীরুভাই আম্বানি যখন মারা গেলেন তার 2 ছেলের মধ্যে সমস্ত ব্যবসা ভাগ হয়ে গেল, এবং সেই ব্যবসার মধ্যে মুকেশ এবং অনিল আম্বানি। আপনারা সবাই জানেন যে মুকেশ আম্বানি পৃথিবীর প্রথম 10 জন ধনীদের তালিকায় তিনিও আছেন। বাট যে অনিল আম্বানি, যিনি সেই একই সমান ভাগ পেয়েছিলেন, তবুও তিনি কিন্তু আজকের দিনে দেউলিয়া ঘোষণা করে দিয়েছেন, এবং ব্যাংক বা সরকার বিভিন্ন রকমভাবে তাকে কিন্তু খুঁজে বেরিয়ে যাচ্ছেন। তো এটার থেকে প্রমাণ হয় যে টাকা থাকলে কিন্তু ব্যবসায়ী হওয়া যায় না। ব্যবসায়ী হতে গেলে ব্যবহার, বুদ্ধি এবং সাহস, এই 3-এর সমন্বয়ে একজন ব্যবসায়ী হয়ে যায়। দেখুন, আমি আপনাদের কাছে আর একটা জিনিস বলবো, যে সব মানুষ চিন্তা ভাবনা করে, প্রত্যেকের মধ্যেই ঈশ্বর চিন্তা এবং ভাবনা দিয়েছেন। তো দেখুন, যেমন একটা জিনিস আপনারা বুঝতেই পারছেন যে সমুদ্র, তাতেও জল ধরে, সমুদ্রেও জল ধরে, নদীতেও জল ধরে, দিঘিতেও জল ধরে, পুকুরেও জল ধরে, ডোবাতেও জল ধরে, চৌবাচ্চাতেও জল ধরে, বড় জলের গামলাতেও জল ধরে, বালতিতেও জল ধরে, ছোট্ট বাটিতেও জল ধরে, আবার চামচেও জল ধরে। সবাই কিন্তু জলই ধরে, কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন গভীরতা কার বেশি। অবশ্যই উত্তরে হবে সমুদ্রের গভীরতা বেশি। দেখুন, সমস্তটাই জল ধরছে, কিন্তু গভীরতা সমুদ্রের বেশি। ঠিক তেমনই এই মুদিকের বিজনেসে, এটা একটা ব্যবসা, সবাই চিন্তা ভাবনা করে, কিন্তু এই যে চিন্তা ভাবনার গভীরতার উপরে সফলতা লুকিয়ে আছে, চিন্তা ভাবনার গভীরতার উপরে সফলতা লুকিয়ে আছে। যার যতটা ডেপথ তার ততটা সাকসেস। যে যতটা ডেপথে গিয়ে ভাবতে পারেন তিনি ততটা সাকসেস অর্জন করতে পারেন। তো আমি আপনাদেরকে অবশ্যই করে বলবো যে সবাই চিন্তা ভাবনা করছেন, সবাই এগিয়ে যাচ্ছেন। দেখুন, অতীতের অনেক ঘটনা আছে, যেমন গাছের থেকে ফল পড়ে, গাছের থেকে ফল পড়ে। অতীতেও বহু মানুষ দেখেছেন, আজও দেখছেন। কিন্তু আপনারা এটা নিশ্চিত করতে পারবেন যে স্যার আইজাক নিউটন তিনিও গাছের থেকে ফল পড়তে নিজের চোখে দেখেছিলেন, কিন্তু তার দেখার গভীরতার উপরে তিনি এমনই একটি গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের যে সূত্র বের করলেন, আজকের মানব সভ্যতার যতটাই উন্নতি হয়েছে তার কিন্তু এই গাছের থেকে আপেলটা পড়ার এই যে দেখার গভীরতার উপরে কিন্তু পুরো মানব সভ্যতার আজকে যতটা উন্নতি হয়েছে তা কিন্তু এই সূত্র ধরেই উন্নতি হওয়ার প্রধান কারণ হিসাবেও অনেকটা ভূমিকা পালন করে। তাহলে ঠিক তাই, এই যে মোদিকেয়ারে প্রচুর মানুষজন জয়েন করেছেন, আপনিও জয়েন করেছেন, কিন্তু কথা হচ্ছে যে সবাই সাবান শ্যাম্পু বিক্রি করছে, সবাই সাবান শ্যাম্পু বিক্রি করছে। কেউ এটাকে সেলসম্যান হিসেবে দেখছে, কেউ এটাকে বিভিন্ন রকমের বোঝানোর বা বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে এই প্রফেশনকে দেখছে। প্রশ্ন হচ্ছে আপনি এটাকে কোন অ্যাঙ্গেলে দেখছেন। তো যতটা আপনার দেখার গভীরতা, যে অ্যাঙ্গেলে দেখছেন এবং যেমনভাবে দেখছেন, তার উপরে সফলতা আপনার দাঁড়িয়ে আছে। তো একই আলু বিভিন্ন সাইজের কাটার জন্য যেমন তার তরকারির বা সবজির নাম যেমন পরিবর্তন হয়ে যায়, আলু যেমন একটা আলুকে দুটো ভাগ করে দিলেই সেটা আলুর দম হয়ে যায়। যখন সেটাকে প্রচণ্ড ছোট ছোট করে কাটা হয় অনেকটাই, সেটা তখন পোস্ত আলু হয়ে যায়। সেটা যখন লম্বা করে কাটা হয় তখন সেটা ঝোলের আলু হয়ে যায়। আশা করি আপনি বুঝতে পারছেন, একই আলু সেটা কাটার তারতম্যের চেঞ্জের জন্য যেমন তার সবজির বা তরকারির নাম যেমন পরিবর্তন হয়ে যায়, ঠিক তাই এই মোদিকেয়ার প্রত্যেকেই করছে। সবার জন্য সেম প্রোডাক্ট, সেম কোম্পানি, সেম প্ল্যান, সেম টিচার, সবার জন্য কিন্তু একই, কিন্তু যার যত গভীরতা তার তত সফলতা, যার যত গভীরতা তার তত সফলতা। দেখুন, আমি সবাইকে একটা কথা বলি, পরিশ্রম করলেই জীবনে সফলতা আসে না। শুধু যদি কেউ পরিশ্রম করে তাহলে আমি বলবো যে সফলতা আসে না।
পরিশ্রম আর বুদ্ধি, যিনি পরিশ্রম সঙ্গে বুদ্ধি মিশিয়ে পরিশ্রম করেন, তিনি আসেন কিন্তু অ্যাকচুয়াল সফলতা তিনি অর্জন করতে পারেন। যেমন একটা উদাহরণ, সেটা হচ্ছে কি, যেমন ভাত, আমরা শুধু যদি ভাত খাই যেমন তার পুরো স্বাদ গ্রহণ করা যায় না, শুধু ভাত খেলে যেমন তার স্বাদ গ্রহণ করা যায় না, যেমন তার সঙ্গে সবজি মিশিয়ে খেলে তার পুরো স্বাদ গ্রহণ করা যায়, ঠিক তেমনই জীবনে শুধু কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা অর্জন করা যায় না। পরিশ্রমের সাথে সাথে যদি আপনি বুদ্ধি মিশিয়ে আপনি যদি পরিশ্রম করেন, তাহলে আপনি পুরো মাত্রায় সফলতা অর্জন করতে পারবেন। আশা করি আপনারা পরিশ্রম এবং বুদ্ধির মিশিয়ে আপনারা অবশ্যই কাজ করবেন। এবং তার সাথে সাথে দেখুন, প্রত্যেকটা মানুষ আজকের দিনে এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন, তাহলে জীবনে সফলতা আসবে। শিক্ষা ও শাসন, শিক্ষা ও শাসন নিয়ে আসে সম্মান ও সম্পদ। শিক্ষা ও শাসন নিয়ে আসে সম্মান ও শাসন। যেখানে শিক্ষা আছে তার থাকবে, সে অধিক সম্মানের অধিকারী হবেন। যার শিক্ষা আছে সে অধিক সম্মানের অধিকারী হবেন। যে শাসনের মধ্যে বড় হয়েছেন তিনি কিন্তু অনেক সম্পদকে এক জায়গায় করতে পারবেন। যিনি শাসনের মধ্যে বড় হয়েছেন তিনি কিন্তু অনেক সম্পদকে এক জায়গায় করতে পারবেন। অর্থাৎ জীবনে শিক্ষা আর শাসন এই দুই কিন্তু আমাদের সম্মান ও সম্পদ বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে। তো আশা করি যে যে লিডারের আন্ডারে আপনারা আছেন তাদের যে শিক্ষা ব্যবস্থা এবং তাদের যে শাসন ব্যবস্থা গুরু জ্ঞানে পালন করুন, গুরু জ্ঞানে পালন করুন। যদি আপনি তাদের শিক্ষা এবং শাসন ব্যবস্থাকে যদি গুরু জ্ঞানে পালন করেন, তাহলে ডেফিনেট ওয়েতে কিন্তু আপনি মোদিকারে সফলতার উচ্চ শিখরে পৌঁছবেন। দেখুন, প্রথমে আমরা আগেই বলি যে আগে ব্যক্তিত্ব অ্যাকসেপ্টেড, পরে নেতৃত্ব অ্যাকসেপ্টেড। ব্যক্তিত্ব অ্যাকসেপ্টেড, পরে নেতৃত্ব অ্যাকসেপ্টেড। আপনার টিমের মানুষের কাছে যদি আপনার ব্যক্তিত্ব যদি তারা অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে আপনার নেতৃত্ব অবশ্যই তারা অ্যাকসেপ্ট করে ফেলবে। প্রথমে ফ্রেন্ডশিপ, পরে লিডারশিপ। প্রথমে ফ্রেন্ডশিপ, পরে লিডারশিপ। আগে তাদের সঙ্গে বন্ধুর মতো করে মিশুন, তাহলে আপনার দেওয়া যে লিডারশিপ তারা সেটাকে গ্রহণ করবে। তো প্লিজ এই ব্যাপারগুলোর ওপরে যারা যারা টিম তৈরি করছেন এবং টিমকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। প্রথমে ব্যক্তিত্ব, পরে নেতৃত্ব। প্রথমে ব্যক্তিত্ব, পরে নেতৃত্ব। প্রথমে ফ্রেন্ডশিপ, পরে লিডারশিপ। প্রথমে ফ্রেন্ডশিপ, পরে লিডারশিপ। খুবই গুরুত্বপূর্ণ লাইন। যদি এগুলোকে মাথায় রাখেন, সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবেন। তো আমরা প্রত্যেকেই চাই, দেখুন প্রত্যেকেই আমরা সফল হতে চাই। সফলতার অপর নাম হচ্ছে সিস্টেমের দাসত্ব গ্রহণ করা। সফলতা আমরা প্রত্যেকেই চাই। যে শুনছেন বা যারা শুনছেন, আপনারা নিশ্চিত প্রত্যেকেই সফলতা অর্জন করতে চান। সফলতার দুটো রহস্য, সেই দুটো সফলতা মানে কি, অধিক সম্মান আর সম্পদ কোথায় গেলে পাওয়া যায় সেটার জন্যই সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। আর কিছুই নেই এর মাধ্যমে, এর মাঝখানে আর কিচ্ছু নেই। অধিক সম্পদ আর অধিক সম্মান কোথায় গেলে পাওয়া যায় তা আমরা প্রত্যেকেই এটাকে খুঁজে বেড়াচ্ছি। তো দেখুন, এটার জন্য আমরা সবাই সফলতা, তার মানে সফল হতে হবে। তো সফলতার অপর নাম হচ্ছে সিস্টেমের দাসত্বকে গ্রহণ করা। সিস্টেম মানে হচ্ছে আপনার প্রভু। সিস্টেম মানে হচ্ছে আপনার প্রভু, আর আপনি হচ্ছেন প্রভুর দাস। অর্থাৎ আপনি প্রভুর দাস। তো সিস্টেম যা যা নির্দেশিকা আপনাকে দেয়, সিস্টেম আপনাকে সফল হওয়ার জন্য যে যে নির্দেশিকা দেয়, আপনি যদি দাস হিসেবে আপনি যদি সেটাকে পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সিস্টেম আপনাকে সফলতা প্রদান করবে। সিস্টেম নিজে তো কোনো ব্যক্তি নয়, বা সিস্টেম নিজে তো আপনাকে কিছু বলতে পারবে না। সিস্টেম মানে হচ্ছে আপনার আপলাইন হচ্ছে আপনার সিস্টেম। তো আপনি আপনার আপলাইনকে যদি সিস্টেম হিসেবে দেখেন, তাহলে আপলাইনের দেওয়া কোনো নির্দেশিকাই আপনার কাছে সেটা অমান্য করার কোনো কারণই থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার আপলাইনকে সিস্টেম হিসেবে কি দেখছেন? তার নির্দেশিকাগুলো কি আপনার জীবন বদলানোর প্রধান কারণ হিসেবে কি আপনি দেখছেন? তো আমি আবারও বলবো, গভীরতার উপরে কিন্তু
সফলতা লুকিয়ে আছে। তো গভীরতার উপরে সফলতা লুকিয়ে আছে। আইজ্যাক নিউটনও গাছ থেকে আপেল পড়তে দেখেই তিনি কিন্তু মানব সভ্যতার এত উন্নতির সূত্র কিন্তু তিনিই বের করেছিলেন। তাই বলে এই নয় যে অতীতে কেউ আইজ্যাক নিউটনের মতো গাছ থেকে আপেল পড়তে দেখেনি, দেখেছে অনেকেই, বাট দেখার মধ্যে অত গভীরতা ছিল না। ঠিক এই সাবান শ্যাম্পু বিক্রি করছেন অনেকেই, কিন্তু যে যতটা গভীরতার সঙ্গে এই বিজনেসের স্বচ্ছ ধারণা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে যে বের করতে পারছে এবং মানুষের কাছে সেই ব্যাপারটাকে তুলে ধরতে পারছে, মানুষ তার যে কথায় প্রভাবিত হচ্ছে এবং তার কথা শুনছে এবং মানুষ সেটাকে মোদি কেয়ারকে অ্যাকসেপ্ট করছে। তো আমাদের দেখার উপরে আমাদের ক্ল্যারিফিকেশন, আমাদের যতটা ক্ল্যারিটি থাকবে ততটাই ক্ল্যারিফিকেশন থাকবে। ক্ল্যারিটির ওপরে ক্ল্যারিফিকেশন থাকে। তো প্লিজ আপনারা যে দেখছেন সেটা ক্ল্যারিটি রাখুন এবং ক্ল্যারিফিকেশন করুন। তো প্রত্যেকেই আমরা সফলতা হতে চাই, কিন্তু প্লিজ আপনারা সিস্টেমের দাসত্ব গ্রহণ করুন। সিস্টেম আপনার কাছে প্রভু, আর আপনি কিন্তু সিস্টেমের দাস। তো এবারে তার সঙ্গে চলে আসি, প্রত্যেকটা মানুষ যে তারা রোবট। দেখুন, যদি আপনি এই বিজনেসে সফলতা অর্জন করতে চান তাহলে আপনার ক্যারেক্টার হবে কি জানেন? রোবটের মতো। যেমন রোবট, তার যেমন হৃদয় বা মস্তিষ্ক থাকে না, তার অনুভূতি থাকে না, তিনি রোবট। তাকে যার নির্দেশিকা দেওয়া হয় তিনি সেটা করতে রাজি হন। তাহলে যারা কনসালটেন্ট বা যারা আপনারা শুনছেন, আপনারা হচ্ছেন রোবট, আর যিনি আপনাকে পরিচালনা করছেন তিনি হচ্ছেন কিপ্যাড। তো কিপ্যাড যেটাকেই রাইট করে, রোবট সেটাকেই করতে শুরু করে। তো প্লিজ আপনি আগামী 3টে বছর রোবটের ভূমিকা পালন করুন। আগামী 3টে বছর রোবটের ভূমিকা পালন করুন। আর কিপ্যাড আপনাকে যে যে নির্দেশিকাগুলো দিয়ে থাকে আপনি সেগুলোকে পালন করতে শুরু করুন। 3 বছর পরে গিয়ে আপনি আপনার সফলতার মাত্রা, আপনাকে কাউকে জাজমেন্ট করার জন্য ডাকতে হবে না। আপনি নিজেই নিজের সফলতার মার্জিনকে নিজের চোখে দেখতে পাবেন। কারণ সফলতা প্রত্যেকে নিজের চোখে দেখতে পায় না, কিন্তু এখানে আপনি যদি রোবটের রোল প্লে করেন তাহলে অবশ্যই আপনি সফলতার মার্জিনকে নিজে চোখে আন্দাজ লাগাতে পারবেন এবং দেখতে পাবেন। তো প্লিজ এটাকে কিন্তু আপনারা মাথায় রাখবেন। তার সাথে সাথে আমরা প্রত্যেকেই সফলতা পেতে চাই। যেমন করে বাজারে আলু কিনতে গেলে যেমন তার মূল্য চোকাতে হয়, মানে টাকা দেন তবে আপনি আলু আপনার থলেতে ভরে নেন, ঠিক আপনি এই ধ্রুব সত্য কথাটা মানতে শুরু করুন যে সফলতা পেতে গেলেও আপনাকে সফলতার জন্য মূল্য চোকাতে হবে। মূল্য চোকানোর কিছুই নয়। আপনি যখন কাজ করবেন, এমন একটা শ্রেণী থাকবে যারা আপনার কাজেতে সবসময় আপনাকে বাধার সৃষ্টি করবে, এমন আর একটা শ্রেণী বা দল থাকবে যারা আপনার ভুল ত্রুটি ধরাতে চেষ্টা করবে, এমন একটা শ্রেণী বা দল থাকবে যারা আপনাকে বাধার সৃষ্টি করবে, এমন একটা শ্রেণী বা দল থাকবে যারা আপনাকে নিয়ে কটূক্তি করবে, এমন একটা শ্রেণী বা দল থাকবে যারা আপনাকে পিছিয়ে টেনে ধরার চেষ্টা করবে, এমন একটা শ্রেণী বা দল থাকবে যারা আপনার সফলতাকে তারা মেনে নিতে পারবে না, তারা রেগে জ্বলে পুড়ে মরবে এবং আপনাকে বিভিন্ন রকমের জ্বলা পড়ার এবং যন্ত্রণা দেবে আপনাকে। তো প্লিজ এগুলোকেই বলা হয় সফলতার মূল্য চোকানো। যারাই পৃথিবীতে সফলতা অর্জন করেছে তারা জ্বলতে হয়েছে, পুড়তে হয়েছে, যন্ত্রণা সহ্য করতে হয়েছে, অন্য মানুষদের কটূক্তির কথার সম্মুখীন হতে হয়েছে, সমস্ত রকমের সমস্যাগুলোকে তারা সম্মুখীন হওয়ার পরে, এই মূল্য চোকানোর পরে তবেই কিন্তু তারা সফল হয়েছেন। কিন্তু কোনো মানুষ যদি মনে করেন যে আমি যন্ত্রণা সহ্য করব না, কোনো মানুষ যদি মনে করেন যে আমি কারোর কটূক্তি শুনবো না, কোনো মানুষ যদি মনে করেন যে আমাকে কেউ বাধার সৃষ্টি করবে না, কোনো মানুষ যদি মনে করেন যাকে যা বলবো তিনিই তাই করতে শুরু করবেন, এই সমস্ত কিছু পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। কারণ পৃথিবীতে যারাই সফল হয়েছেন, যদি আপনার সুযোগ থাকে আপনি তাদের সফলতার স্টোরিগুলোকে আপনি স্টাডি করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সফলতা অর্জন করতে গিয়ে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেই ধরনের সমস্যার মূল্য চুকিয়ে তবে আজকে তারা অপার সফলতা অর্জন করেছেন। তো প্লিজ
আপনাদের যদি সফলতার যদি প্রচণ্ড পরিমাণে খিদা থাকে যে আপনি সফল হয়েই জীবনকে আপনি থামাবেন, তাহলে আমি অবশ্যই বলবো যে এই ধরনের যে সম্মুখীন মূল্য চোকানোর যে ব্যাপারটা থাকবে, প্লিজ এই মূল্য আপনাকে চোকাতে হবে। জীবনে কোনো কিছু ত্যাগ করে কোনো কিছুই পাওয়া যায় না। তো ত্যাগ করতে হবে, তবেই না কিছু পাবেন। সব কিছু আপনি অ্যাজ ইট ইজ রেখে লাইফে আপনি সব কিছু পেতে পারবেন না। পৃথিবীর কোনো মানুষই নেই যে কোনো কিছুই ত্যাগ না করে তারা কিছু বড় কিছু পেয়ে গেছে। তো বিবেকানন্দ তিনি সংসার ছেড়েছিলেন বলেই তিনি সন্ন্যাস নিয়েছেন। তো তিনি যদি সংসারের সব সুখ যদি উপভোগ করতেন, তাহলে তিনি সন্ন্যাস হতে পারতেন না। রবীন্দ্রনাথ টেগর তিনি তার একটা রুম, তার ঘরের মধ্যে তিনি জীবনের বেশিরভাগ অংশ কাটিয়েছিলেন বলেই, তিনি বিভিন্ন রকম ক্ষেত্রতে গিয়ে মিশেছিলেন বলেই, তিনি বিভিন্ন রকমের চিন্তার উদ্ভাবনী ঘটিয়েছিলেন বলেই তিনি তার লেখার বিভিন্ন রকমের অ্যাঙ্গেল থেকে তিনি দেখেছেন এবং বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে তিনি বিচার করেছেন। তাই তিনি বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে একই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে তিনি লিখতে পেরেছেন। তাই সমাজের প্রচুর মানুষ রবীন্দ্রনাথ টেগরের লেখাতে ভীষণ প্রভাবিত এবং আকৃষ্ট হন। তো জীবনে আমাদের প্রত্যেকেই বিভিন্ন রকম মানুষ বিভিন্ন ত্যাগ করেছেন, তবেই তারা আজকে সফলতার অনেক শিখরে আছে। যার ত্যাগের পরিমাণ অনেক বেশি, তার সফলতার মার্জিন অত্যন্ত উচ্চ শিখরে থাকে। তো আমরা ত্যাগ করব না অথচ জীবনে সফলতা অর্জন করব, তা কিন্তু ঠিক নয়। যেমন প্রত্যেকটা মানুষ, আমরা সাধারণ মানুষ, দেখুন পৃথিবীতে অ্যানালাইসিস করে দেখা গেছে একদম লোয়ার ক্লাসের লোকেরা তারা খুব ভালো জায়গায় গেছেন, আবার একদম খুব আপার ক্লাসের লোকেরা তারা কিন্তু খুব ভালো জায়গায় গেছেন। তাহলে লোয়ারের মানুষজন ভালো জায়গায় গেছেন, আপারের যে মানুষজন তারা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছেছেন। কিন্তু মিডিলে যারা আছে তারা কিন্তু না নিচে নামতে পারে না উপরে উঠতে পারে। এদের কি প্রবলেম হয়? এদের একটা প্রবলেম হয়, এইটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। সেটা হচ্ছে কি, খোলস। মানে যেমন আপনারা বাজার থেকে সব থেকে বড় একটা নারকেল কিনে নিয়ে এলেন, মানে খোলস সহ, আপনি তার মাংসপিণ্ড দেখে নারকেলটার আপনি মনে করেন পৃথিবীর সব থেকে বড় নারকেল মনে হয় এটার মধ্যেই আছে। কিন্তু বাড়িতে গিয়ে যখন সেটাকে ছাড়িয়ে দেখলেন পৃথিবীর সব থেকে ছোট নারকেলটি ওর মধ্যেই ছিল। তো এই ধরনের ভুল আমাদের হয়ে যায় যখন তার মাংসপিণ্ড বা ওই নারকেলের সাইজটা দেখে যখন কিন্তু তার ভেতরকার যে শ্বাস, অ্যাকচুয়াল যে নারকেলের মালাটা যেখানে আছে, খোলসটা ছাড়ানোর পরে গিয়ে দেখলেন যে নারকেলটা পৃথিবীর সব থেকে ছোট নারকেল। আমরাও জীবনে অনেক মানুষকে দেখে, শুধু তাই নয়, আমাদের মধ্যেই আমরা নিজেদেরকে অনেকটা বড় ভাবছি, কিন্তু না, আমাদের উপরের খোলসের আস্তরণটাই কিন্তু অ্যাকচুয়াল অনেক বড় রোল প্লে করছে। ভালো করে বলছি, আমরা প্রত্যেকেই নিজেদেরকে ভীষণ বড় করে ভাবছি, কিন্তু বড়টা কোথায়? সলিড জিনিসটা না আপনার উপরের খোলসটা? ভালো করে ভাবুন। আমরা প্রত্যেকেই নিজেদেরকে ভীষণ বড় করে ভাবি, তো বড়টা কোনটা? আপনি কি সত্তাটা বা সলিড যে নারকেলটা, নাকি না ওপরের খোলসটা? আজকের দিনে বেশিরভাগ মানুষের ওপরের খোলসটাই অনেক বড় এলাকা জুড়ে আছে। আমি এত লেখাপড়া জানি, আমি অমুক বাড়ির ছেলে, আমি অমুক বাড়ির মেয়ে, আমি বিভিন্ন রকমের, আমি এই ধরনের চাকরি করতাম, আমি এই ধরনের কাজ পারি না, আমি এটা করি না, এটা লো লেভেলের কাজ, এটা সেলসম্যানি কাজ, এটা এই কাজ, বিভিন্ন রকমের আত্মীয় স্বজনরা আমি গেলে আমার প্রেস্টিজ নষ্ট হবে, আমাকে বিভিন্ন রকম কথাবার্তা বলবে। এই যে বিভিন্ন রকমের খোলস দিয়ে আমরা নিজেদেরকে একটা বড় শক্ত আবরণ তৈরি করে রেখেছি। এই খোলসের আবরণ থেকে বেরোনোর প্রকৃত জ্ঞান তাকেই বলা হয়। এই একটা খোলস থেকে বেরোতে গেলে একটা লাগবে কি, একটা ধারালো অস্ত্র লাগবে। কারণ এই খোলস থেকে কেটে বেরোতে গেলে লাগবে ধারালো অস্ত্র। আর সেই ধারালো অস্ত্রটা কি জানেন তো? সেটাই হচ্ছে বাস্তবিক জ্ঞান। যাদের বাস্তব জ্ঞান অনেক বেশি, তারা কিন্তু জীবনের সফলতা অর্জন অনেকটা বেশি করতে পারে। দেখুন পৃথিবীর ইতিহাসে বা ভারতরত্ন যারাই পেয়েছে, আবারও বলছি, যারা ভারতরত্ন পেয়েছে তারা সবাই যে পুঁথিগত যোগ্যতায় যে ভারতরত্ন পেয়েছে সেটা একবার দেখে নেবেন। কজন পেয়েছেন যে স্কুল কলেজ থেকে প্রচুর লেখাপড়া করে, ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করে ভারতরত্ন পেয়েছে? না, ভারতবর্ষের ভারতীয় কালচারের বিভিন্ন রকম প্রফেশন থেকেই কিন্তু ভারতরত্ন পাওয়ার কিন্তু মাত্রা বা মার্জিনটা অনেক বেশি।
তাহলে শুধু পুঁথিগত বিদ্যা থাকলেই যে জীবনে শ্রেষ্ঠত্ব হাসিল করা যায় তাই ইতিহাস কিন্তু তা বলে না। অথচ কিন্তু মিডল ম্যানরা এটা সবসময় বলেন যে পুঁথিগত বিদ্যাই জীবনের সর্বোচ্চ। কারণ পুঁথিগত বিদ্যা সবসময় একটা জিনিস সিকিউরিটি দেয়, সেটা কি জানেন? একটা চেয়ার আর একটা টেবিলের সঙ্গে বা 40টা বছর কাটানোর একটা মানে নির্দেশিকা দেয়। একটা চেয়ার একটা টেবিল মানে সরকারি চাকরি। তো ছোটোর থেকে এইভাবেই বড় হয়েছি। তো আমি চাকরি করি, আমি অমুক বাড়ির ছেলে, অমুক বাড়ির মেয়ে, আমি এত লেখাপড়া জানি, আমি আমার এই আছে, আমার বাবার এত নাম ডাক, এই ওই তাই, এই সমস্ত যখনই বলবে তিনি কিভাবে তিনি এই খোলসকে ত্যাগ করতে চান না। আর খোলস ত্যাগ না করতে পারার জন্য তিনি মানুষের সঙ্গে খুবই খোলা মনে কথাও বলতে পারেন না। মুদিকেরের যে বাজার করার যে সুযোগ সুবিধা আছে, একজন গরিব মানুষ সে মুদিকেরের প্রোডাক্ট যদি 12 মাস ব্যবহার করলে রান্নার তেল যদি 67 টাকা 65 পয়সাতে পাওয়া যায়, যদি হলুদ যদি 13 টাকায় পাওয়া যায়, যদি পেস্ট 25 টাকায় পাওয়া যায়, ডিটারজেন্ট যদি 55 টাকা পাওয়া যায় এবং শ্যাম্পু যদি 55 টাকায় পাওয়া যায়, 75 গ্রাম গায়ে সাবান মাখার সাবান যদি 13 টাকায় পাওয়া যায়, তাহলে এটা গরিবদের জন্য কি সবথেকে বড় উপকারী একটা মাধ্যম নয়? আমরা তো সমাজের থেকে ভিন্ন নয়, সমাজের মধ্যেই তো আমরা একজন। তাহলে আমাদের কাছে এই ধরনের একটা প্রকল্প আছে যা সাধারণ মানুষকে ভীষণ উপকার করতে পারে। কিন্তু এই যে খোলসের জালের মধ্যে আমরা আছি বলে আমরা কিন্তু সেই কথাটা সাধারণ মানুষের কাছে বলতে পারছি না। কারণ আমার মনের মধ্যে এই খোলস আমাকে বিভিন্ন রকমভাবে পিছিয়ে টেনে ধরছে। প্রকৃত জ্ঞানী তাদেরকেই বলা হয় যারা সমস্ত লেভেলে মিশতে পারেন, সমস্ত মানুষের সঙ্গে কথা বলতে পারেন এবং যাদের মধ্যে কোনো অহমিকা বাস করে না, যাদের মধ্যে কোনো রকম উচ্চ প্রোফাইল বাস করে না। আমি আমার জীবনে প্রচুর জ্ঞানী শিক্ষিত মানুষদের সঙ্গে মিশে দেখেছি, তাদের মধ্যে তারা মাটির মানুষের মতো করে ভূমিকা পালন করেন, ভীষণ সহজ সরল। যারা অত্যন্ত জ্ঞানী স্বভাবের হয় তারা ভীষণ সহজ সরল হন আর মানুষের সঙ্গে তারা খুব ভালোভাবে মিশতে পারেন। কিন্তু যারা অল্প বিদ্যা যাদের মধ্যে থাকে, অল্প অর্থের যাদের মধ্যে থাকে, তাদের মধ্যে এগুলো ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি করে এবং তারা এই খোলস থেকে বেরোতে পারে না। এবং তারা বেরোতে না পারার জন্য তাদের দুর্বলতাকে তারা স্ট্রংয়ে কনভার্ট করে, অর্থাৎ তারা সেটাকে শক্তিতে কনভার্ট করে মানুষের কাছে প্রেজেন্টেশন করে। জানো তো, আমি না রান্না করতে পারি না, আমার বাবা না ছোটোবেলা থেকে, আমার মা না ছোটোবেলা থেকে এসব শেখায়, আমাদের এসব বাড়িতে করতে হতো না। আমি না এটা করতে পারি না, আমি না ওটা করতে পারি না, আমি না মানুষকে বোঝাতে পারি না, আমি না মানুষের সব জায়গায় মানুষের সঙ্গে মিশতে পারি না। আমাদের বাড়িতে না আলাদা একটা রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন আছে? কি সব বলে যেন সব, তো এই রেস্ট্রিকশন আছে। তো আমাদের অনেক ধরনের রেস্ট্রিকশনের মধ্যে আমরা বড় হয়েছি, আমরা তো এইসব করতে পারি না। তো এগুলো অ্যাকচুয়ালি সে বুঝতে পারছে না। যদি সে তার গভীরে ঢুকে যদি নিজেকে বিচার করে দেখে, তাহলে সে যে পৃথিবীর সব থেকে বড় মোটা বুদ্ধির এবং সব থেকে নিজেকে ভুল প্রমাণ করবে, সে নিজেই যদি নিজের লাইফস্টাইলটাকে যদি বিচার করে দেখেন। তো প্লিজ, জ্ঞান বা প্রজ্ঞা তাকেই বলে যে নিজেকে খুব ভালো করে বিচার করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন। আমি আবারও আপনাদেরকে বলবো, খোলস থেকে নিজেকে মুক্ত করুন। আর আপনি নিজেকে বাইরের দুনিয়াকে যদি বাইরের দুনিয়াকে দেখতে চান, তাহলে খোলস থেকে নিজেকে মুক্ত করুন। ঠিক খরগোশের মতো হাল আমাদের হচ্ছে না তো? খরগোশের মতো হাল আমাদের হচ্ছে না তো? যেমন খরগোশ গর্তের মধ্যে নিজের মানে মস্তকটাকে ঢুকিয়ে দিয়ে আর বলছেন সূর্য ডুবে গেছেন, নিজের মস্তকটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে জোরপূর্বক বলছে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে। আরে গর্তের মধ্যে তো অন্ধকারই থাকবে না, গর্তের মধ্যে তো অন্ধকারই থাকবে না। বাইরে তাকিয়ে দেখুন, সূর্য ডুবে যায়নি, সূর্য কিন্তু জেগে আছে, আলোয় ভরপুর আলো। ঠিক তাই আমাদের জীবনেও ঠিক তাই। আপনি নিজেকে খোলস থেকে মুক্ত করুন, একবার মুক্ত করুন। যাকে আপনি নিচু প্রোফাইলের ভাবছেন, সেই আপনার জীবনের এতটাই গুরুত্বপূর্ণ উচ্চ প্রোফাইল প্রমাণ করবে, যা আপনার জন্মটাই নিজেকে ত্যাগ করতে কষ্ট হবে। একটা সময় মৃত্যু যখন হাতছানি দেবে, তখন বলে প্লিজ প্রভু আর কয়েকটা বছর বাঁচার সুযোগ দিন। কারণ সফলতা তখন আপনাকে এমন জায়গায় পৌঁছে নিয়ে যাবে যা আপনি নিজের জীবনকে ছাড়তে চাইবেন না। আরও বেশি কিছুদিন যদি বেঁচে থাকতে পারতাম, তাহলে আমি আরও অনেক সুখ উপভোগ করতে পারতাম। তো যে কোনো
প্রফেশন থেকেই, যে কোনো প্রফেশন থেকেই আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারেন। এটা আমার মানে আমি মেনে নিতে পারি, মানে আমার এটা বিচার। যে কোনো পেশা থেকেই মানুষ সফলতা অর্জন করতে পারে। শুধু দেখার ভঙ্গিকে চেঞ্জ করুন, আর এই মিথ্যা খোলস থেকে নিজেকে মুক্ত করুন। প্লিজ যারা শুনছেন কনসেন্ট্রেট করবেন, কোনো ওয়ার্ডকে বাদ দেবেন না, কোনো ওয়ার্ডকে বাদ দেবেন না। আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং আপনারা মোদি কেয়ারকে নিজেকে একটা মাধ্যম ভাবুন। আপনার দেখুন, যেমন করে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে গেলে একটা ভেলা বা একটা বোট যেমন প্রয়োজন হয়, নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে গেলে যেমন একটা ভেলা বা একটা বোট যেমন প্রয়োজন হয়, ঠিক আমাদের জীবনকে বয়ে নিয়ে যাওয়ার জন্য মোদি কেয়ারও ঠিক একটা ভেলা বা একটা বোট। এটাকে যদি আপনি ঠিক সেইভাবেই যদি বিচার করতে থাকেন, এ এতটাই স্ট্রং যে আপনাকে সঠিক সময়ে এবং আপনাকে কোনো রকম ঝামেলা না পাওয়ানো, কোনো রকম বিপদের মধ্যে না ফেলেও আপনাকে এই জীবন তৈরি, অর্থাৎ এই বৈতরণী আপনার জীবনকে খুব ভালো সময়ে ভালো জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্লিজ মিথ্যা খোলস থেকে নিজেকে মুক্ত করুন। প্রচুর মানুষ আছে ভাগ্যকে দায়ী করে, না আমি এটা পারছি না, না আমি ওটা পারছি না, আমার ভাগ্য ঠিক নেই, আমার ভাগ্য ঠিক নেই, আমার ভাগ্য ঠিক নেই। জীবনে যেখানেই যাবে খালি তার সারা পৃথিবী জুড়ে ভাগ্য তার সাথ দেয়নি। সে নিজেকে ফেলিওরের জন্য সরকার, নিজের বাবা মা, নিজের পরিবেশ, নিজের পাড়া প্রতিবেশী সবাইকে দায়ী করবে। সে নিজের ফেল করার জন্য নিজের বাবা মা থেকে আরম্ভ করে নিজের পুরো ফ্যামিলি, নিজের পাড়া প্রতিবেশী এবং ইভেন দেশের রাষ্ট্রকে, সবাইকে, এবং মাঝে মধ্যে ঈশ্বরকেও তিনি দায়ী করেন যে আমি ফেলিওর হয়েছি এদের জন্য। আর তিনি ভাগ্যকে দায়ী করেন যে আমার ভাগ্য সাথ দিচ্ছে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, আমার বিচার বলছি। আমি ভাববেন না যে আমি আপনাদের ট্রেনিং দিচ্ছি, আমি আমার বিচার বলছি। ভাগ্য কোথায় লাগে? পরিশ্রম করলেই ইনকাম পাওয়া যায়, পরিশ্রম করলেই রোজগার করা যায়। রোজগারের জন্য ভাগ্যের দরকার হয় না। হয়তো কম আর বেশি হতে পারে, রোজগার বা ইনকাম কম বা বেশি হতে পারে, কিন্তু পরিশ্রম করলেই আপনি রোজগার করতে পারেন। কিন্তু ভাগ্যের দরকার হয় কিসের জন্য জানেন? সুস্থ মন আর শরীর পাওয়ার জন্য ভাগ্যের প্রয়োজন হয়। আপনারা জানেন এই পৃথিবীতেই অনেক মানুষ আছে রাতে বা সন্ধে হয়ে গেলে তারা বিভিন্ন রকমের লিকুইড পান করে, তবে তাদের সুস্থ মনকে অসুস্থ করে রাখতে বলে, তবে তারা ঘুমাতে যেতে পারে, বিছানায় যেতে পারে, নাহলে তাদের ঘুম আসবে না। তো ভাবুন কোন পৃথিবীতে আছে। তো এরকম সুস্থ শরীর আর মন পাওয়ার জন্য ভাগ্যের প্রয়োজন হয়। ভালো ফ্যামিলি, অর্থাৎ ভালো বাবা মা পেতে গেলে ভাগ্যের প্রয়োজন হয়। ভালো স্ত্রী পুত্র বা স্বামী বা ফ্যামিলি পেতে গেলে ভাগ্যের প্রয়োজন হয়। এবং জীবনের সব থেকে বড় যেটা ভাইটাল রোল প্লে করে সেটা হচ্ছে কি, শিক্ষাগুরু, যেটাকে বলা হয় পথপ্রদর্শক। শিক্ষাগুরু বলবো না, অ্যাকচুয়ালি পথপ্রদর্শক, যার মধ্যে শিক্ষাগুরু থেকে আরম্ভ করে সবাই পড়ছে। তো পথপ্রদর্শক যেটাকে বলা হয়, যার দেখানো পথে আমি চলতে থাকবো। এই পথপ্রদর্শক পেতে গেলেও ভাগ্য করে পাওয়া যায়, ভাগ্যের দরকার হয়। তো এগুলো সবটাই ভাগ্য করেই পাওয়া যায়। তো প্রশ্ন হচ্ছে, আপনি কি এতদিন ধরে কি এরকম কোনো পথপ্রদর্শক পেয়েছেন? প্রশ্ন হচ্ছে দুটো, হয় পেয়েছেন, সমর্পণ করেননি, আর যদি পেয়ে থাকেন তাহলে আপনি তার নির্দেশিকা ফলো করেন। তো কথা হচ্ছে, তাহলে কি আপনার দুটো প্রশ্ন, আপনি কি এতদিন ধরে এই সঠিক পথপ্রদর্শক খুঁজে বেড়াচ্ছেন, নাকি না খুঁজে পেয়েছেন তার নির্দেশিকা ফলো করছেন? যদি আপনি খুঁজে পেয়ে থাকেন তাকে আঁকড়ে ধরুন, যাকে বলে মনে করছেন তার কাছে সারেন্ডার করুন নিজেকে। পৃথিবীর বেশিরভাগ মানুষ পথপ্রদর্শক তো পেয়েই যায়, কিন্তু সারেন্ডার করতে পারে না। পৃথিবীর বেশিরভাগ মানুষ পথপ্রদর্শক তো পেয়েই যায়, বাট সারেন্ডার করতে পারে না। তো সারেন্ডার না করতে পারার জন্যই সফলতার মাত্রা অনেক কমতে থাকে। তো যদি আপনি আপনার অ্যাঙ্গেল থেকে, আপনার বিচারভঙ্গি থেকে যদি কোনো
এরকম পথপ্রদর্শক পেয়ে থাকেন তাহলে অবশ্যই তার কাছে নিজেকে সমর্পণ করুন। তাকে আপনি আপনার মোবাইল স্ক্রিনে, আপনার যে মোবাইলটা আছে স্মার্টফোন, সেখানেও তার পিকচার লাগিয়ে রাখুন, অয়েল পেপার সেভ করে রাখুন। আপনার যে বসার টেবিলে তার একটা ল্যামিনেট করা ফটো আপনি রাখুন। আপনি শুতে বসতে উঠতে তাকে ফলো করুন। যদি তার জীবনযাপন আপনার কাছে খুব অ্যাট্রাকটিভ হয়, মানে সে যে ধরনের সম্মান, যে ধরনের চিন্তা ভাবনার মধ্যে থাকেন, তিনি যেভাবে নিজের জীবনকে উপভোগ করছেন, যদি আপনি সেই ধরনের জীবনকে উপভোগ করাই আপনার জীবনের পরম প্রাপ্তি যদি বলে মনে করেন, তাহলে আমি বলবো তাকে আপনি আপনার মোবাইলের মধ্যে সেট করুন, অয়েল পেপার বানান। খুবই অ্যাট্রাকটিভ ফটো নিয়ে আপনি তার মোবাইলে আপনি অয়েল পেপার বানান, আপনার ডিপি বানান, হোয়াটসঅ্যাপের ডিপি বানান, আপনার ফেসবুকের ডিপি বানান, আপনার সব জায়গাতে, আপনার যে বসার টেবিলে সব জায়গাতে তার একটা ফটো আপনি রাখুন। আপনি তার জীবনীকে স্টাডি করুন, তার সব কিছু, তিনি কি কালারের পোশাক পছন্দ করেন, কি খাবার দাবার খান, কি ধরনের তিনি চিন্তা ভাবনা করেন, কি ধরনের বই পড়তে পছন্দ করেন, সব কিছু আপনি তাকে স্টাডি করুন, তাকে নকল করুন। এক কথায় যদি বলা যায়, যেই আপনার পথপ্রদর্শক হবেন তাকে আপনি নকল করুন। তাকে নকল করতে পারলেই তার জীবনের, তিনি যেভাবে জীবন উপভোগ করছেন আপনিও ঠিক সেভাবেই নিজেকে উপভোগ করতে পারবেন। তো প্লিজ আপনারা আজকে নিশ্চিত বুঝতে পেরেছেন যে পথপ্রদর্শককে যদি আপনি ডুপ্লিকেট করতে পারেন, তাহলে আপনি আপনার পথপ্রদর্শকের মতো করে রোল প্লে করতে হবে। তাহলে পথপ্রদর্শক আপনি কি পেয়েছেন নাকি না খুঁজে বেড়াচ্ছেন, না পেয়েছেন স্যারেন্ডার করেননি? ভালো করে প্রশ্ন করছি, শুনে রাখুন। খুঁজে বেড়াচ্ছেন নাকি না পেয়েছেন স্যারেন্ডার করেননি? খুঁজে বেড়াচ্ছেন নাকি না পেয়েছেন স্যারেন্ডার করেননি? আপনি পথপ্রদর্শক খুঁজে বেড়াচ্ছেন না পেয়েছেন স্যারেন্ডার করেননি? যদি আপনি খুঁজে বেড়ান তাহলে অবশ্যই করে আপনি আপনার বিচার বুদ্ধিকে কাজে লাগান। আর যদি পেয়ে যান, নিজে মুখে তার কাছে স্যারেন্ডার করুন, নিজের উক্তিতে নিজে তার কাছে গিয়ে বলুন, ইয়েস প্রভু, ইয়েস স্যার, আপনি যা বলবেন আমি করতে রাজি স্যার, আমি আপনাকে ছাড়া সেকেন্ড। কারণ আমাদের ধর্মেতেই আছে, হিন্দু ধর্মে আছে বা শাস্ত্রে আছে, ভগবান লাভ করতে গেলে গুরুর লাগবে। ভগবান লাভ করতে গেলে আগে গুরুর দরকার, গুরু ছাড়া ভগবান লাভ করা যায় না। এই পৃথিবীতে কিছু মানুষ আছে সরাসরি ভগবান ধরতে চান, কিন্তু ভগবান সিস্টেম তৈরি করে রেখেছে, গুরুকে না ভজলে ভগবান লাভ করা যায় না। তো বুঝে দেখুন কি করবেন। তো আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে আপনার গুণগত মানই আপনার খ্যাতি, আপনার গুণগত মানই আপনার খ্যাতি ও অর্থনীতি সাফল্য অর্জনের প্রধান কারণ। আপনার, ভালো করে লাইনটিকে শুনুন, খুবই কনসেন্ট্রেট করুন। আমি যা যা কথাগুলো বলছি খুবই জীবন বদলানোর কাহিনী। যদি আপনি এই আজকের ট্রেনিংয়ে বা আজকের আমি বলাতে যা যা আপনি শুনছেন, সবটা কোনো একটা লাইন কিন্তু আপনার জীবনের দারুণ তৃপ্তি উপভোগ দিতে পারে। সফলতার কিছুই নয়, সফলতা কিন্তু একটা তৃপ্তি। তো এই তৃপ্তি আপনাকে দিতে পারে। তো দেখুন, আমি আবারও বলছি, আপনার গুণগত মানই আপনার খ্যাতি ও অর্থনীতি সাফল্য অর্জনের প্রধান কারণ। আপনার গুণগত মানই আপনার খ্যাতি ও অর্থনীতি সাফল্য অর্জনের প্রধান কারণ। কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার খ্যাতি ও অর্থনীতি যেন আপনার ব্যক্তিগত গুণের পরিবর্তন না ঘটায়। এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার খ্যাতি ও অর্থনীতি যেন আপনার ব্যক্তিগত গুণের পরিবর্তন না ঘটায়। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, বহু মানুষ আছেন যারা নিজেদের গুণের জন্য, নিজেদের গুণের শক্তিতে সে প্রচুর খ্যাতি এবং অর্থনীতি, তার ইকোনমিক্যাল কন্ডিশনের পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু পরে দেখা গেছে তার খ্যাতি এবং তার অর্থনীতি, মানে তার সম্পদ, তাকে একটা অমানুষ তৈরি করে ফেলেছে। সে তার যে গুণের জন্য এগুলোকে অর্জন করেছিল, পরে এই দুটো খ্যাতি এবং অর্থনীতি তাকে অমানুষে পরিবর্তন করে দিয়েছে। প্লিজ এটা যেন আমাদের না হয়।
আপনার গুণগত মানই আপনার খ্যাতি অর্জনের কারণ হবে, ঠিক কথা, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনার খ্যাতি এবং অর্থনীতি যেন আপনাকে ব্যক্তিগত গুণের যেন আপনার পরিবর্তন না ঘটায়। প্লিজ খুবই কনসেন্ট্রেট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিজেদের গুণগত মান। তো প্লিজ আপনারা নিজেদেরকে খোলস থেকে মুক্ত করুন। জ্ঞানের যে ধারালো অস্ত্র সেটা দিয়ে নিজেদের খোলস থেকে মুক্তি করুন। তাহলেই দেখবেন খরগোশের নীতিকে আপন করবেন না। গর্তের মধ্যে মস্তকটা ঢুকিয়ে দিয়ে, চোখটা ঢুকিয়ে দিয়ে বলছে সূর্য ডুবে গেছে। প্লিজ, গর্তের মধ্যে মস্তক বা চোখ ঢুকিয়ে দিলেই তো অন্ধকারই দেখবেন, বাইরে দেখুন। তো ঠিক খরগোশের নীতি আপনি বুঝে নিন কোনটাতে করবেন, পালন করবেন। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা প্রত্যেকেই চাই যে লিডার, প্রত্যেকেই আপনারা ভাবছেন লিডার কি জানেন? লিডারের ছোট্ট উদাহরণ আপনাদের দিয়ে আপনারা বুঝতে পারবেন। লিড বাই এক্সাম্পল, নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে। যেটা আপনি করতে পারবেন না তা অন্যদেরকে বলা যাবে না। আমি যদি জয়েনিং করতে না পারি তাহলে আমি অন্যদেরকে বলবো কি করে? আমি যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারি তাহলে আমি অন্যদেরকে বলবো কি করে? আমি যদি নিজের বাড়িতে প্রোডাক্ট ব্যবহার না করি তাহলে আমি অন্যদেরকে বলবো কি করে? আমি যদি রেগুলার 15 মিনিট করে যদি বই না পড়ি তাহলে আমি অন্যদেরকে বলবো কি করে? আমি যদি নিজেদেরকে সমস্ত আপলাইনে দেওয়া যে ধরনের ট্রেনিং সিটিং আছে সেগুলো যদি আমি সেই ট্রেনিং সিটিংয়ে যদি যোগদান না করি তাহলে আমি অন্যদেরকে বলবো কি করে? আমি যদি নিজের মধ্যে পরিবর্তন না নিয়ে আসি তাহলে আমি অন্যদেরকে বলবো কি করে? আমি যদি আপলাইনের নির্দেশিকাকে যদি ফলো না করি তাহলে আমি অন্যদেরকে বলবো কি করে? আমি যদি নিজেকে পরিবর্তন করার জন্য যদি নিজে দায়িত্ব না নিই তাহলে আমি অন্যদেরকে পরিবর্তন করার ইনস্ট্রাকশন দেব কি করে? তো ফার্স্ট আগে আমাকে বদলানো খুব সহজ। পৃথিবীতে মূর্খ তারাই হয় যারা অন্যদেরকে বদলানোর জন্য দিন রাত পড়াশোনা করে। পৃথিবীতে জ্ঞানী অ্যাকচুয়াল তারাই হয় যারা নিজেদেরকে ফটাফট বদলে ফেলতে পারে। আপনি আপনার অ্যাঙ্গেল থেকে বিচার করে দেখুন, পৃথিবীতে যত মানুষ ইতিহাস রচনা করেছে এবং যারা মানুষের আদর্শের হয় এবং পথপ্রদর্শক হয়, দেখুন তারা কাউকে বদলাবার চেষ্টা করেনি। যদি তাদেরকে বিচার করে দেখুন তারা নিজেদেরকে বদলে ফেলেছেন। তাদের বদলানো পদক্ষেপগুলোই তাদের আকর্ষণীয় ব্যক্তিত্বের রূপদান দিয়েছে, আর এই আকর্ষণীয় ব্যক্তিত্বের রূপদানই তাদেরকে মহান এবং খ্যাতি তৈরি করে ফেলেছে। তো প্লিজ আপনারা কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখবেন। যদি আপনি বদলাতে পারেন তাহলে অবশ্যই আপনি দুনিয়া বদলানোর জন্য প্রচেষ্টা ব্যর্থ। দেখুন বহু মানুষ আছে টাকার পিছনে ছোটে। আমি একটা কথা বলি, টাকা পৃথিবীর সব থেকে গতিশীল, তার স্পিড প্রচুর। মূর্খরা সারা জীবন টাকার পিছনে ছুটে বেড়ায়, আর এতে গিয়ে বয়স হয়ে যায়, একটা সময় গিয়ে টাকার পিছনে ছোটা বন্ধ করে দেয়। তারপরে দেখলো যে জীবনের অন্তিম সময়ে এসে গেছি, জীবনকেই আর উপভোগ করা হয়নি। প্রত্যেকটা মানুষ আজকের দিনে দেখুন, ভারতবর্ষ নয় সারা পৃথিবীর অনেক শিল্পপতি আছে যারা টাকার পিছনে দৌড়েছিল, বাট আজকের গিয়ে দেখুন তারা চ্যারিটিতে বিলিয়ন ডলার কিন্তু তারা দান করে দিচ্ছেন। কারণ তারা দেখছে যে যেটার জন্য দৌড়ালেন সেটাই আমাকে আলটিমেট কি দিল। তো দেখুন জীবনকে দুভাবে উপভোগ করা যায়। তো অ্যাকচুয়াল যারা জ্ঞানী হয় তাদের কাছে কি হয়, অর্থ তাদের কাছে স্টেশন নেয়। তো মূর্খের মতো করে টাকার পিছনে না ছুটে জ্ঞান অর্জন করুন, নিজেকে তৈরি করুন, নিজেকে বদলান। তাহলে দেখবেন অর্থ আপনার কাছে এসে স্টে করে যাবে বা স্টেশন নিয়ে নেবে। তো নিজেকে তৈরি করা, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মোদি কেয়ারে নিজেকে তৈরি করা ছাড়া এই বিজনেস আর কিচ্ছু নেই। যত ট্রেনিং সিটিং ইভেন্ট যা কিছুই হয় শুধু ব্যক্তি বদল করার জন্যই কিন্তু সমস্ত ট্রেনিং সিটিং এর মূল আধার। মোদি কেয়ারের ইন্ডাস্ট্রিতে যত ট্রেনিং সেটিং যা কিছু হয় সব ব্যক্তি বদলানোর মূল আধার হয়। আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, ছোটবেলা থেকে যা পেস্ট, সাবান, শ্যাম্পু, পেস্ট, ডিটারজেন্ট যা ব্যবহার করেছেন সব কি প্যাকেট পড়ে ব্যবহার করেছেন? না, আপনিও করেননি। আর বর্তমান মার্কেটেও যারা আছে তারাও কেউ এই ধরনের জিনিস পড়াশোনা করে ব্যবহার করে না। তাহলে মোদিকে এত ট্রেনিং সিটিং কিসের? ট্রেনিং সিটিং নয়,
মোদিকের যে ট্রেনিং সিটিংগুলো দেওয়া হয় তা সম্পূর্ণ নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনার ট্রেনিং দেওয়া হয়। তো প্লিজ, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে গেলে নিজের পদক্ষেপগুলোর উপরে গভীর দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে কোনটা জনগণের পক্ষে, কোনটা নিজের। আপনি যদি শুধু নিজের জন্য ভাবেন তাহলে একটা দিন নিজেই নিজের শত্রু হয়ে যাবেন। যে ব্যক্তি শুধু নিজের জন্য ভাবে সে একটা দিন আসবে নিজেই নিজের শত্রু হয়ে যাবে। যে সারা জীবন অন্যের জন্য ভেবে এসেছে সেই একটা সময় মহাত্মা হয়ে যাবেন, সেই একটা সময় আকর্ষণীয় ব্যক্তিত্বের খ্যাতি লাভ করেন, সেই একটা সময় পথপ্রদর্শক হন, সেই একটা সময় মানুষের অনুপ্রেরণার কারণ হিসাবে গণ্য হন। আপনি কোনটা হবেন? নিজেই নিজের শত্রু হবেন শুধু নিজের জন্য চিন্তা ভাবনা করে? না এই সাধারণ ভারতবাসী, আজকের দিনে মানুষ খেতে পড়তে পারছে না, এই করোনাতে মানুষ আজকের ভীষণ খারাপ সিচুয়েশনে পড়েছে, মানুষ বুঝতে পারছে না, সবাইয়ের বোঝার বা দেখার ভঙ্গি অত নেই তাদের কাছে, বারবার গিয়ে গিয়ে এই মোদিকের অপরচুনিটি আপন করে নিলে তারা যে জীবনের মধ্যে একটা দারুণ উন্নতি আনতে পারবে, এটা যদি তাদের চিন্তাভাবনার জন্য, তাদের জীবন পরিবর্তন অর্থাৎ তাদের জীবনযাত্রার মানকে যদি উন্নত করার জন্য যদি লেগে পড়ে থাকেন, তাহলে অবশ্যই একটা সময় তারা বুঝতে পারবে যে আপনি তাদের কাছে দেবদূত হিসেবে ছিলেন। তারা একটা দিন অবশ্যই বুঝতে পারবেন যে আপনি তাদের কাছে একটা সময় দেবদূত হিসেবে রোল প্লে করেছেন। ভগবান তো নিজে আসেন না, কারোর না কারোর মাধ্যম দিয়ে কোনো না কোনো সচেতনতার বা কোনো না কোনো বার্তা তিনি পাঠিয়ে দেন। তো আপনি কি এই ধরনের সমাজের জন্য আমরা প্রত্যেকেই এরকম একজন বার্তাবাহক হতে পারি না ঈশ্বরের জন্য? দেখুন, না ঠকবো না ঠকাবো, না ঠকবো না ঠকাবো। তাহলে না ঠকবো না ঠকাবো, এটাই হচ্ছে আমাদের জীবনের প্রধান আদর্শ। ফ্রিতে না কিছু খাবো, ফ্রিতে না কিছু কাউকে কিছু দেব, আর না কারোর থেকে ফ্রিতে কোনো কিছু নেওয়ার আশা করব, না কারোর থেকে কোনো কিছু এক্সট্রা নেওয়ার প্ল্যান করব। যে কাজ নিজে করতে পারি তা অন্যকে দিয়ে করানো সবসময় নিজেকে ভুল প্রমাণ হয়। এটাই হচ্ছে ধান্দাবাজি, মানুষরা এই ধরনের কাজকর্ম করেন, যেটা নিজে করতে পারি তা অন্যদেরকে দিয়ে করানো। তো প্লিজ এই ধরনের প্রিন্সিপাল থেকে নিজেকে বের করুন, না ঠকবো না ঠকাবো, এবং পরিশ্রম জীবনের প্রধান হয়ে থাকুক। কর্মই যেন আমাদের অটল চিন্তাভাবনার যেন প্রধান সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়, অটল চিন্তাভাবনার। তো প্রত্যেকেই শ্রম নিন, ব্যাংকে টাকা জমালে খরচ করবেন, না জমালে আপনি তুলতে পারবেন না, খরচ করতে পারবেন না। ঠিক নিজেকে তৈরি করুন, তাহলে আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছবেন। লিড বাই এক্সাম্পল, তাহলে আপনি যা করবেন তা অন্যদেরকে বলতে পারবেন, আপনি যা করবেন না তা অন্যদেরকে বলতে পারবেন না। যেমন একটা মালা, অনেকগুলো ফুল দিয়ে একটা মালাকে তৈরি করা হয়, অনেকগুলো ফুলকে গেথে 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 একটা মালাকে তৈরি করা হয়। মালার কিন্তু একটা গিট বা একটা গেরো থাকে। দেখুন, ফুলের নিজস্ব গন্ধ আছে, রূপ আছে, কালার আছে, যা অন্যদেরকে প্রভাবিত করতে পারে বা আকর্ষিত করতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন, একটা গেরো বা গিট, এটা কিন্তু সমস্ত ফুলকে একটা জায়গায় সংঘবদ্ধ করে, যে সংঘবদ্ধের জন্য সে মালাতে রূপান্তরিত হয়। অনেকগুলো ফুল যখন এক জায়গায় থাকে আর একটা গেরো যখন সেই সমস্ত ফুলগুলোকে যখন একটা মালাতে কনভার্ট করে, তখন সে কারোর গলা বা ভগবানের গলা বা নিজে সফল ব্যক্তিদের গলাকে শোভায়িত করে। কিন্তু এটা মাথায় রাখবেন, যদি এই গেরোটা যদি খুলে যায় বা গিটটা যদি খুলে যায়, ওই ফুলগুলো সঙ্গে সঙ্গে মাটিতে ছড়িয়ে পড়ে, যা অন্যের পায়ের শোভা বাড়াতে সাহায্য করে। প্রশ্ন হচ্ছে, আপনি কি পায়ের শোভা বাড়াবেন না আপনি গলার শোভা বাড়াবেন? আপনি পায়ের শোভা বাড়াবেন না আপনি গলার শোভা বাড়াবেন? যদি আপনি পায়ের শোভা বাড়াতে চান, তাহলে ওই গিট বা গেরোর কোনো প্রয়োজন নেই। যদি আপনি গলার শোভা বাড়াতে চান, তাহলে অবশ্যই একটা গিট বা গেরোর দরকার, যে সবাইকে সংঘবদ্ধ করে রাখার প্রতিশ্রুতি যার কাছে আছে। আর এই সংঘবদ্ধ করে রাখার প্রতিশ্রুতির নামই হচ্ছে গিট বা গেরো। আর ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা নেতৃত্ব দেয়,
যাদেরকে লিডার হিসেবে জানি, তারাই হচ্ছে গিট বা গেরো। এরা হচ্ছে সমস্ত টিমকে এক জায়গায় করে রাখার চেষ্টা করে। এই গিট বা গেরো দু ধরনের মানুষ আছে। এই গিট বা গেরো দু ধরনের হয়, আর লিডারও দু ধরনের হয়। একটা গেরো যেমন ফসকা হয়, আর একটা গেরো যেমন খুবই টান টান থাকে। তো একটা গেরো ফসকা হয়। ফসকা গেরোতে যদি থাকেন, হতে পারে আপনি হয়তো মালায় রূপদান নিয়েছেন, কিন্তু আপনি কিছুক্ষণ পরে গিয়ে আপনি সেটা ছড়িয়ে পড়তে পারেন ভূমিতে। এই ইন্ডাস্ট্রিতে প্রচুর লিডার এরকম ঘুরে বেড়াচ্ছে, যা আপনাকে মালাতে রূপান্তরিত করছে ঠিক কথা, কিন্তু 1 মাস 2 মাস 6 মাস 8 মাস 1 বছর 2 বছর 5 বছর পরে গিয়ে আপনি আবার সেই পদধূলিতে লুটিয়ে পড়লেন। কিন্তু এমন কিছু গেরো আছে, যে গেরো নিজেকে ভীষণ কুঁকড়ে মুকড়ে, একটা জম্পের শক্ত একটা গেরো একটা আছে, যে নিজেকে ঠিকঠাক খুলে ধরতে পারে না। যে করতে চায় তো অনেক কিছু, সবকিছু খুলতে পারে না। কারণ তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে, লিডার সেই হয় যার দায়িত্ব আছে। গিট বা গেরো সেই হয় যে পুরো মালাটাকে কষ্ট হলেও সমস্ত লোড কিন্তু ওই গেরোটার উপরে পড়ে। পুরো ফুলের যে লোডটা, ওই লোডটা কিন্তু গেরোটার উপরেই পড়ে। গেরোটা কিন্তু কষ্টেতে থাকে, কিন্তু সমস্ত ফুলকে ঝলমলিয়ে চকমকিয়ে করতে রাখতে সাহায্য করে, অন্যের গলার শোভা বাড়ায়, সফল ব্যক্তিদের বা ভগবানের গলার শোভা বাড়াতে সাহায্য করে। কিন্তু ফুলটা জানে না যে টোটাল যে ফুলটা যে ঝুলে আছে, এর বহনটা কে বহন করছে, এর যে ওজনের বহনটা কে করছে, ওই গেরোটা। কিন্তু যদি এটা ফসকা গেরো হয়, তাহলে আপনি কিন্তু গলায় থাকবেন না, ঝরঝর করে মাটিতে পড়ে যাবেন, পায়ের শোভা বাড়াবেন। তো যে গেরোটা আপনি যদি গেরো ভাবেন নিজেকে, তাহলে গেরো ভাবাটা খুবই সহজ, ভাবতেই পারেন। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ নিজেকে গেরো ভাবতে শুরু করেছেন। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ নিজেকে গেরো ভাবতে শুরু করেছে। দেখুন, যদি ফুলের থেকে গেরোর সংখ্যা বা গিটের সংখ্যা যদি বেশি হয়, মালার শোভা বাড়বে না, আর ও বাজারে কিন্তু কেউ নিতেও চাইবে না। কিন্তু যদি একটাই গেরো থাকে আর সেটা যদি শক্ত থাকে, তাহলে মালাটা কিন্তু সবাই নিতে চাইবে। তো গেরোটা শক্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। ঠিক লাইফে একজন সুশিক্ষিত আপলাইন বা পথপ্রদর্শক খুব প্রয়োজন। এই সুশিক্ষিত আপলাইন পথপ্রদর্শক সেই হয় যে জীবনকে তৃপ্তি দিতে পারে। আর আমাদের জীবন তৃপ্তিতে সেই হতে পারে, জীবনকে পরিপূর্ণ তৃপ্তি উপভোগ করার দুটি মাধ্যম আছে। দেখুন, জীবনকে উপভোগ করার দুটি মাধ্যম আছে। যদি আপনি কমপ্লিট তৃপ্তি উপভোগ করতে চান, তাহলে দুটি মাধ্যম আছে জীবনকে উপভোগ করার। সেই দুটি মাধ্যম হচ্ছে কি, ভৌতিক সুখ আর আধ্যাত্মিক সুখ। ভৌতিক সুখ আর আধ্যাত্মিক সুখ। হতে পারে আপনার বয়স কম, এখন আপনার আধ্যাত্মিক সুখের কোনো রকম কিছুই ফারাক পড়ে না, কিন্তু বয়সের সাথে সাথে যে এই চিন্তা ভাবনা বদলাবে না, তাও গ্যারান্টি করতেও আপনি পারেন না, তাই না? বয়সের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়। তো আপনি যদি এখন থেকে যদি সেইভাবে নিজেকে তৈরি করতে পারেন, তাহলে বয়সে গিয়ে যে সিদ্ধান্ত নেবেন, কারণ যে কোনো বড় পজিশন অর্জন করতে গেলে তার আগে নিজেকে সেইভাবে তৈরি করতে হয়, তবে বড় চেয়ারটা আপনি পাবেন। তো এখন থেকে নিজেকে তৈরি করুন, তবে তো আপনি ভৌতিক বা আধ্যাত্মিক সুখের মধ্যে ঢুকবেন। ভৌতিক সুখ মানে দামি গাড়ি বাড়ি, হ্যাঁ, আপনার ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ছে, এটা সেটা দামি পোশাক আশাক পড়ছেন, এগুলো সব ভৌতিক সুখের আধার। আর আধ্যাত্মিক সুখ মানে হচ্ছে কি, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সঙ্গে থাকা এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা, এবং তার সাথে সাথে আপনার নিজের বলে কোনো চিন্তা ভাবনা থাকে না। যা চিন্তা ভাবনা নেবেন সবকিছু সমাজের লাভ হবে, এরকম হিসেবে যে সিদ্ধান্ত নেন, সেটাই হচ্ছে আধ্যাত্মিক সুখ। তো যেটা নিজের জন্য হয় সেটা ভৌতিক সুখ, যেটা সবার জন্য হয় সেটাই হচ্ছে আধ্যাত্মিক সুখ। তো আপনি যদি আধ্যাত্মিক সুখ, এই যে দুটো সুখ যদি একজন মানুষ যদি উপভোগ করে থাকেন, যেমন আমাদের শরীরকে ধরে রাখতে গেলে ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ওয়াটার, এই 6টা পুষ্টিকর পদার্থ, এই 6টা পদার্থ যেমন আমাদের এই শরীরকে ধরে রাখতে সাহায্য করে। আবারও বলছি,
ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং তার সাথে ভিটামিনস, মিনারেলস অ্যান্ড তার সাথে ওয়াটার। এই 6টা পদার্থ যেমন আমাদের শরীরকে ধরে রাখতে সাহায্য করে, ঠিক তদ্রূপ আমাদের জীবনকে যদি আপনি প্রপার উপভোগ করতে চান, তৃপ্তি উপভোগ করতে চান, তাহলে ভৌতিক আর আধ্যাত্মিক এই সুখের সমন্বয়ে তবে আপনি আপনার জীবনে প্রপার সুখকে উপভোগ করতে পারবেন। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে অবশ্যই করে বলবো যে আপনারা যদি জীবনে দেখুন, জীবনে যেটাই আজকের আমাদের কাছে পেশা থাকে, জীবনে আমাদের কাছে যেটা হবি থাকে, হবি ছোটবেলা থেকে থাকে না যে এই শখ, ক্রিকেট খেলতে পছন্দ করি, ছবি আঁকতে পছন্দ করি, গান করতে পছন্দ করি, যাই হোক, এটাকে প্রথমেই ছোটবেলায় আমাদের থাকে কি, প্রথমে আমাদের কৌতূহল থাকে। আমাদের জীবন যখন আমরা ছোট্ট বাচ্চা হিসেবে যখন আমরা জন্মগ্রহণ করি, আমাদের চোখ তখন কৌতূহলে ভরপুর। যেটা দেখি তার পিছনে কৌতূহল, এটা কি, এটা কি, এটা কি, এটা কি। যেমন একটা বাচ্চা সবসময় প্রশ্ন করে, এটা কি, এটা কি, এটা কি, মানে কৌতূহলে ভরপুর, জানার খুব ইচ্ছা। এই কৌতূহল থেকেই তৈরি হয়, এই কৌতূহলের গর্ভে থেকে জন্ম নেয় হবেই, মানে শখ তৈরি হয়। শখ, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আমি ছবি আঁকতে ভালোবাসি, আমি গান করতে ভালোবাসি, আমি অভিনয় করতে ভালোবাসি, আমি ব্যবসা করতে ভালোবাসি, যাই কিছুই করুক না কেন, এই কৌতূহলের গর্ভে থেকে জন্ম নেয় কি, আমাদের শখ। শখের গর্ভে থেকে জন্ম নেয় পেশা। কারণ যারাই ছবি আঁকতে ভালোবাসতো, গান করতে ভালোবাসতো, অভিনয় করতে ভালোবাসতো, এই যা যা হবি ছিল সেটা পরেতে গিয়ে পেশাতে কনভার্ট হয়ে যায়। পেশার গর্ভে থেকে জন্মগ্রহণ করে মানি, অর্থাৎ যে পেশাই আমি করছি সেই পেশার থেকে আমি টাকা উপার্জন করতে পারি, অর্থ। এই অর্থের থেকে আমরা সুখ ভোগ করতে পারি, কারণ অর্থই আমাদের পছন্দের জিনিসগুলো কিনে দেয়, যেগুলোর থেকে আমাদের সুখের বার্তা পেয়ে থাকি। সুখ, যখন আপনি অনেকগুলো সুখ পূরণ করতে পারছেন, আপনার ছেলে মেয়ে ভালো স্কুলে পড়াশোনা করার ইচ্ছা ছিল, তার জন্য দরকার টাকা, কারণ আপনার পেশা থেকে টাকা আসছে, আপনি তখন আপনার সুখের অনুভূতি হচ্ছে, আমার ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ছে। আপনার একটা ভালো বাড়ি করার দরকার ছিল, আপনার পেশা থেকে টাকা আসছে, সেই টাকাতে বাড়ি করেছেন, যখন করলেন তখন আপনার সুখের অনুভূতি হচ্ছে। যখন আপনি ভালো জামা প্যান্ট, আপনার বাড়িতে যখন সব জিনিস যা যা দরকার করছিলেন, সমস্ত জিনিস দরকারের পিছনে লাগে টাকা, টাকা দেয় প্রফেশন। আর প্রফেশন কোথা থেকে আসে? হবি থেকে। হবি কোথা থেকে আসে? কৌতূহল থেকে। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হচ্ছেন। কৌতূহলের গর্ভে থেকে জন্মগ্রহণ করে কে? হবি বা শখ। শখের গর্ভে থেকে জন্মগ্রহণ করে কে? পেশা। পেশার গর্ভে থেকে জন্মগ্রহণ করে কে? টাকা। টাকার গর্ভে থেকে টাকা পূরণ করে কি? স্বপ্ন। অনেক ধরনের স্বপ্ন, মানে সুখ। আপনি একটা বাইরে সবার বাড়িতে এসি আছে, আপনিও চাইছেন আমার বাড়িতে একটা এসি হলে টাকা লাগবে। আর সবাই ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ছে, আপনিও চাইবেন আমার ছেলে মেয়ে। কারণ এই যে যখন আপনি ছেলে মেয়ে স্কুল পড়ছে, আপনারা গাড়ি চড়ছেন, আপনি বাড়ি করছেন, সব মানুষ যখন এতগুলো সুখ যখন আপনি অ্যাভেলেবেল উপভোগ করতে পারছেন, তখন আপনি যে মহল্লাতে বাস করেন তারা আপনাকে একটু ডিফারেন্ট চোখে দেখতে চায়, কারণ আপনি সফল। তো এই যে সুখ যখন আপনি পাচ্ছেন, অনেকগুলো যখন আপনি স্বপ্ন বা সুখ পূরণ করছেন, তখনই আসে কি? শান্তি। কারণ আপনি যা যা চাইছেন সেগুলো যখন পেয়ে যান, তখনই আসে শান্তি। আর শান্তি যখনই আসে, যখন শান্তির গর্ভে থেকে জন্মগ্রহণ করে হচ্ছে, যখন আপনি এরকম অনেক দিন, যখন আপনার থেকে আপনি যখন অনেক মানুষকে যখন শান্তি দিতে পাচ্ছেন, আপনার থেকে যখন অনেক মানুষ যখন এই শান্তি যখন পেয়ে থাকছেন, তখনই আসছে তৃপ্তি। আর যখনই এই তৃপ্তি আপনার এসে যাবে, তখন আর আপনার জীবনে কোনো আক্ষেপ থাকবে না। ভগবানের উপরে নয়, বাবা মায়ের উপরে নয়, নিজের উপরে নয়, সমাজের উপরে নয়, কারোর উপরে কোনো রকম বিদ্বেষ বা কোনো রকম আক্ষেপ থাকবে না। যখন আক্ষেপ থাকবে না, কোনো রকম বিদ্বেষ থাকবে না, তখন আপনার একটাই, যখন তৃপ্তি পেয়ে যাবেন, তখন শুধু অপেক্ষা করুন। তখন শুধু একটাই জিনিস, কি? অপেক্ষা করুন ভগবানের কাছে ফিরে যাওয়ার।
তো আমাদের জীবন এইভাবেই পরিচালনা হয়ে আসে, কিন্তু আমাদের এইভাবে হওয়া উচিত। কিন্তু আমরা মারা যাওয়ার সময় পৃথিবীর বেশিরভাগ মানুষ 99.9% মানুষ তারা আক্ষেপ নিয়েই মৃত্যুবরণ করে। যে পৃথিবীর 10তম ধনীর মধ্যে আছে সেও, আর যে আজকের দিনে খেতে পাচ্ছে না সেও যখন মারা যায় কোনো না কোনো আক্ষেপ থেকেই যায়। তো আক্ষেপ রেখে মৃত্যুবরণ করলে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে, কারণ যা আপনি মনের মধ্যে কামনা বাসনা রাখবেন তা পূরণ করার জন্য ঈশ্বর আবার আপনাকে এখানে পাঠিয়ে দেবেন। কিন্তু আপনি যদি পরিপূর্ণ জীবন উপভোগ করতে চান এবং যদি মোক্ষ প্রাপ্তি করতে চান, এই জন্ম মৃত্যুর যে সাইকেল এটা থেকে যদি বেরোতে চান, তাহলে ভৌতিক আর আধ্যাত্মিক সুখ দুটোই কিন্তু আপনার তৃপ্তি দিতে পারে। আর তৃপ্তি দিলেই আপনার আর আক্ষেপ থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। তখন আপনি ওয়েট করছেন ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। আর আপনি যখনই আসবেন তখন আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি বলবেন, ইয়েস আমি রেডি আছি, আপনি যখন চাইবেন। তো এটা যদি আমাদের জীবন থাকতে থাকতে যদি এটাকে আমরা উপভোগ করতে পারি, তাহলেই তো আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবো, তাই নয় কি? তো এটাকে আমরা ভালো করে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি এই জীবনযাপন করতে চান, তাহলে যদি গুরু পেয়ে থাকেন মোবাইলে স্ক্রিনে সেভ করুন। যদি গুরু পেয়ে থাকেন, যদি পথপ্রদর্শক পেয়ে থাকেন, আপনার টেবিলে তার ফটো রাখুন। যদি আপনি সমস্ত জায়গায় তাকে দেখতে থাকুন আর তাকে নকল করুন। তিনি কি কথা বলেন, কি ধরনের পড়াশোনা করেন, কি ধরনের রুচিশীল, কি ধরনের খাবার দাবার পছন্দ করেন, কি ধরনের কালার, সব কিছু তাকে নকল করুন। তাকে ভালো করে জানুন। তাকে জানাটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরম প্রাপ্তি ঘটবে। তাকে জানবেন, কারণ তাকে জানলেই আপনি নিজেকে তার মতো করেই তৈরি করতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের কাজ। তো যদি আপনি পরম তৃপ্তি উপভোগ করতে পারেন, তাহলে এটা কিন্তু অবশ্যই করে আজকের এই ট্রেনিংটা একবার নেবেন না, কিন্তু বারবার নিন। এই ট্রেনিংটা শুধু আপনি একা নেবেন না, পুরো ফ্যামিলি নিয়ে শুনুন। সকালবেলা মর্নিংয়ে আপনি এটা চালিয়ে দিন, বাড়ির সবাই মিলে এটা শুনতে থাকুন। এটা আমার ট্রেনিং নয়, কিন্তু এটা আমার বিচার। আমি এই বিচারেই নিজেকে তৈরি করেছি। আমি খাবার বেশি খাই না, কারণ আমি মাছ মাংস ডিম টোটালি নিরামিষাশী প্রাণী। কারণ আমি নিজেকে সেইভাবে তৈরি করতে চেয়েছি যে আমাকে বড় জায়গায় যেতে গেলে আমাকে নিজেকে তৈরি হতে হবে সমস্ত রকম দিক দিয়ে। পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, টাকা পয়সার উপর লোভ, এটা সেটা, ডেজিগনেশনের লোভ, নেতৃত্ব দেওয়ার লোভ, এসব কোনো কিছুতেই নেই। কিন্তু আপনি যখন নিজেকে সঠিক ব্যক্তি হিসেবে তৈরি করবেন, এরা সবাই আপনাকে ছেড়ে কেউ যেতে চাইবে না। টাকা, ভালো খাবার দাবার, ভালো পোশাক আশাক, মানুষের সম্মান, ভালোবাসা, সবাই খালি আপনাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে। যদি আপনি এগুলো ডিমান্ড করেন, তাহলে কেউ আপনার কাছে থাকবে না, সব কেটে পড়বে। মানে টাকা, ভালো খাবার দাবার, ভালো পোশাক আশাক, ভালো নেতৃত্ব, ভালো মানুষের ভালোবাসা, এগুলো যদি ডিমান্ড করেন কেউ থাকবে না, সব কেটে পড়বে। কিন্তু যদি নিজেকে তৈরি করেন, সবাই আপনার কাছে এসে আপনার কাছে দাঁড়িয়ে থাকবে। কারণ কি? কারণ আপনি নিজেকে তৈরি করাতে ব্যস্ত আছেন না। এরা তখন বলছে আমাকে পাত্তাই দিচ্ছে না। টাকা বলবে সব মানুষ আমাকে পাওয়ার জন্য এত ইম্পর্টেন্স দেয়, দিনরাত ছুটছে, নিজেকে তৈরি করার জন্য এত ইম্পর্টেন্স দেয়, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে পাত্তা দিচ্ছে না। মানে টাকা নিজে বলছে। ভালো পোশাক আশাক, খাবার দাবার, বাড়ি গাড়ি, তারা সবাই এসে বলে দেয় আমাকে পাত্তাই দিচ্ছে না। তো প্লিজ थॉट चेंज करो, माने सोचने का जो तरीका है वो चेंज कीजिए आप लोग। तो चिंता भावनार माध्यमके बदलान, सबाई आपनार काछे एसे दाঁড়িয়ে থাকবে। দেখুন 5G একটা ছোট্ট উদাহরণ দিই যে ফিউচার কিভাবে এগোচ্ছে। প্রযুক্তিবিদ্যা এগিয়ে যাওয়া মানে হচ্ছে কর্মসংস্থান ডাউন হয়। কারণ প্রযুক্তিবিদ্যার আরেক নাম পরিশ্রম কম, প্রোডাকশন বেশি। প্রযুক্তিবিদ্যার আরেক নাম প্রোডাকশন কম, এই পরিশ্রম কম, প্রোডাকশন বেশি। আশা করি আপনারা ঠিক বলছি, আপনারাই বুঝে দেখুন। প্রযুক্তির আরেক নাম হচ্ছে পরিশ্রম কম, প্রোডাকশন বেশি। তো দেখুন, যেখানে তথ্য প্রযুক্তি প্রতিনিয়ত ডে বাই ডে ডেভেলপ করছে, এবং যে দেশে করোনা এসে পুরো সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে ইকোনমিক্যাল স্ট্রাকচারকে ভীষণ ডাউন করে দিয়েছে, যা ছিল সেই জায়গায় ফিরে যেতে আমাদের আগামী 5-7 বছর সময় লাগবে।
এবং যে দেশের সরকার একবার 10,000 টাকা সিভিক পুলিশ এবং 10,000 টাকার প্যারা টিচার এবং রিটায়ার করা টেবিলে আবার যখন 5,000 টাকা মাইনে দিয়ে ফের সে তাকে আবার কাজে বহাল রাখা, এই টেস্ট যখন পেয়ে যায় সেই দেশের সরকার আবার কি আপনাদের মনে হয় যে কেউ চাকরিতে নেবে? নিশ্চিত নয়। আপনি থাকতে পারেন, যদি আপনার মেধা যদি আরও স্ট্রং থাকে তো অবশ্যই আপনিও চান্স পাবেন, এ নিয়ে তো আমি অস্বীকার করছি না। কিন্তু আপনি আপনার মানটা আপনিই ভালো করে জানেন, কারণ আজকের দিনে চাকরি পেতে গেলে ভগবানের আশীর্বাদ হতে হবে। কীরকম? 3টে সোর্স লাগবে। আপনার কোয়ালিফিকেশান তো লাগবেই, সোর্সও লাগবে, তার সঙ্গে মানিও লাগবে। কোয়ালিফিকেশান, সোর্স অ্যান্ড মানি, কোয়ালিফিকেশান, সোর্স অ্যান্ড মানি, এই 3টে আপনাকে এক জায়গায় করতে গেলে ওই ব্যবসায়ী, ব্যবহার বুদ্ধি সাহস, ব্যবহার বুদ্ধি সাহস 3টে গুণ এক জায়গায় করলে যেমন উৎকৃষ্ট ব্যবসায়ী হওয়া যায়, আর চাকরি পেতে গেলে কোয়ালিটি, মানে আপনার কোয়ালিটি, সোর্স অ্যান্ড মানি, এই 3টে জিনিস থাকলে আপনিও পাবেন চাকরি। তো বুঝে নিন, ব্যবহার বুদ্ধি সাহস এর নিজের থেকে তৈরি করা যায় চাইলে, কিন্তু আপনি যদি এই কোয়ালিটি, সোর্স অ্যান্ড মানি এই 3টেকে এক জায়গা করতে গেলে কোনটা আপনার পক্ষে সহজ তা আপনি নিজেই বুঝে দেখুন। দেখুন অলরেডি কোনটা আপনার সহজ সেটার উপরে এগিয়ে চলুন। তাহলে আমি এখানেও কিন্তু একটা লাইন ক্লিয়ার করে গেলাম। এবারে চলে আসি, আপনি যেখান থেকে আজকের এই মানে ঠিক করছেন যে এই যে দেশে প্রযুক্তিবিদ্যার অনেক উন্নতি হচ্ছে, তো চাকরির অবস্থান আস্তে আস্তে আরও কমতে থাকবে কি জানি না। দেখুন 130 কোটি দেশের ভারত, যেই ক্ষমতায় আসুক না কেন এই বেকারত্বকে কিন্তু কেউ পূরণ করতে পারবে কিনা এ নিয়ে কিন্তু সন্দেহ আছে। কারণ ইতিহাস এবং বই যদি আপনি স্টাডি, অর্থনীতি শাস্ত্রের উপরে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এরকম একটা মানে প্রচুর মানুষের দেশে কর্মসংস্থানের জায়গা যেই আসুক না কেন কতটা রিকভার করতে পারে তা নিয়ে আপনিও সন্দেহের মধ্যে অবশ্যই আছে, আমিও আছি। কিন্তু সেখান থেকে আপনি দেখুন তার সঙ্গে সঙ্গে তথ্য প্রযুক্তি ডে বাই ডে ডেভেলপ করছে। তাহলে কি আমরা কি বেঁচে থাকবো না? অবশ্যই বেঁচে থাকবো। এবারে দেখুন দেশে 5G লঞ্চ করবে, আগামী 1 বছরের মধ্যে 5G লঞ্চ করে যাবে, আগামী 1 বছরের মধ্যে 5G লঞ্চ করে যাবে। 5G লঞ্চ করলে তথ্য প্রযুক্তি আরও উন্নত হবে। কারণ প্রথমেই হবে কি, 5G লঞ্চ করলে কার, ড্রাইভারবিহীন কার এসে যাবে। তো ট্রাফিক এবং ড্রাইভার এগুলোর উপরে একটা বিরাট হস্তক্ষেপ হবে। কারণ পরিসংখ্যান বলছে যে কারবিহীন, যে ড্রাইভারবিহীন যে কার, এতে অ্যাক্সিডেন্টের সংখ্যা অত্যন্ত কম, লোক ভীষণ নিরাপদে যাতায়াত করতে পারে। তাছাড়া সে চিকিৎসা শাস্ত্রে বলুন আর বাকি ধরুন সামরিক ক্ষেত্রে এমন অনেক কিছু ক্ষেপণাস্ত্র আছে যা 5G ছাড়া সেগুলোকে টেক আপ করানো খুব মুশকিল আছে। তো এই জায়গাগুলোতেই কিন্তু তথ্য প্রযুক্তি, অর্থাৎ যখন 5G এসে যাবে সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু আরও প্রযুক্তিতে উন্নত হয়ে যাবে। তো এই প্রযুক্তিতে যখন উন্নত হবে, এবার দেখুন ডাইরেক্ট সেলিংয়ে কীভাবে প্রভাব বিস্তার করবে এই তথ্য প্রযুক্তি। দেখুন আজকে যেমন লিডারশিপ অর্জন করতে গেলে আপনি দেখুন আজকের 4G আসার পরে কি হচ্ছে, ট্রেনিং সিস্টেমটা আগে আমাদের অফিসে গিয়ে বা বড় বড় কনফারেন্স হলে গিয়ে আমাদের ট্রেনিং নিতে হতো। ডাইরেক্ট সেলিংয়ে যদি আপনাকে ট্রেনিং নিতে হতো আগে অফিস এবং বড় বড় কনফারেন্স হলে গিয়ে ট্রেনিং নিতে হতো। কিন্তু যখনই 4G এসে গেল, ইউটিউব এসে যাওয়ার পরে, ডাটা এত কম পয়সা হওয়া যাওয়ার পরে আপনি কিন্তু বাড়িতে বসে এক সে বাড়কার এক বড় বড় নেটওয়ার্ক আর লিডারদের থেকে ট্রেনিং নিয়ে নিজেকে আপগ্রেড করতে পারবেন। তাহলে এটা কিন্তু 4G আসার পরে কিন্তু মানুষ এত জানতে পেরেছে এবং প্রসপেক্টিং আপনি করতে পারছেন অনলাইনে। এবারে যদি 5G লঞ্চ করে যায়, ডাটা প্রচণ্ড দাম কম হবে এবং স্পিড বেশি হবে। ধরুন এই যে 4Gতে কি হচ্ছে দেখে নিন, আপনি মোবাইলে 10 থেকে 12 Mbps স্পিড পাচ্ছেন, কিন্তু যখন আপনি 5G লঞ্চ করবে 1.8 GB Mbps স্পিড পাবেন। বুঝতে পারছেন তো যে কত স্পিড। এখন যদি একটা সিনেমা মুভি যদি আপনি ডাউনলোড করেন, যদি আপনার আধা ঘন্টা সময় লেগে থাকে, তাহলে 5G লঞ্চ করলে একটা মুভি ডাউনলোড করতে খুব বেশি হলে 30 সেকেন্ড সময় লাগবে। 30 সেকেন্ড একটা মুভি ডাউনলোড হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে স্পিডের লেভেলটা কোন লেভেলে থাকবে। তো এই 5G যখনই আসবে তখন কি হবে, দেশের সবথেকে বড় কথা এই দেখুন, এই ব্যবসাটাকে নিজেকে আপগ্রেড করা এবং ফিল্ড ওয়ার্ক, এই যে মানুষের বাড়িতে যাওয়া, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করা, মানুষকে বিজনেসের বার্তা পৌঁছে দেওয়া, এই টোটাল ব্যাপারটাই 5G লঞ্চ করে গেলে আর থাকবে না। তার সবথেকে বড় প্রধান কারণ কি দেখে নিন, টেলিভিশন কিন্তু বদলাচ্ছে। টেলিভিশন মানে টিভি বদলে যাচ্ছে, কারণ এখন সব টিভি স্মার্ট টিভিতে কনভার্ট হয়ে যাবে।
স্মার্ট টিভিতে কনভার্ট হচ্ছে এবং স্মার্ট টিভি মার্কেটে এসে গেছে এবং বহুদিন ধরে চলছে। শুধু ডাটা ইজি হয়ে যাক, ডাটাটা অর্থাৎ এই 5G লঞ্চ করে যাক, পুরো টেলিভিশনের দুনিয়া বদলে যাবে। এটা কিন্তু আপনার 5Gতে আসবে। 5Gতে এসে যাওয়া মানে বাড়িতে স্মার্ট টিভি যখনই হচ্ছে আপনি লাইভ ক্যামেরা করতে পারবেন, ইউটিউব চলে আসবে মার্কেটে, কারণ আপনি তখন ভিডিও করতে পারবেন সব ধরনের। আরও অর্ডিনারি, যখন আমি মোদিকেরা জয়েন করেছিলাম তখন তো স্মার্টফোনই ছিল না। আজকের দিনে এই বিজনেসে যতটা এগিয়ে গেছে তার ডিউ টু স্মার্টফোন, কারণ স্মার্টফোন মানে আপনার অফিস আপনার হাতে। আগে জয়েনিং করাতে গেলে অফিসে যেতে হতো, প্রোডাক্ট তুলতে গেলে অফিসে যেতে হতো, ট্রেনিং নিতে গেলে অফিসে যেতে হতো, তাহলে সময় লাগতো গাড়ি ভাড়া। কারণ আমার বাড়ির থেকে মোদিকের অফিসে যেতে গেলে প্রায় 3 ঘন্টা সময় লাগে, আর গাড়ি ভাড়া খরচা ধরলে প্রায় 200 টাকা করে আপ অ্যান্ড ডাউনে খরচা পড়ে যেত। যদি আমি সময় কাউকে নিয়ে যেতাম 400 টাকা গাড়ি ভাড়া খরচা পড়ে যেত। তাহলে সেক্ষেত্রে আজকে স্মার্টফোন হয়ে যাওয়ার পরে কী হচ্ছে, জয়েনিংও এখানে করাতে পারছি, ট্রেনিংও এখানে দিতে পারছি, প্রোডাক্টও এখান থেকেই তুলতে পারছি। তাহলে ফোন মানেই হচ্ছে অফিস। আর এই স্মার্ট টেলিভিশন যখন এসে যাবে আপনার বাড়িটাই পৃথিবী হয়ে যাবে, আপনার বাড়ির বেডরুমটা টিভি হয়ে পৃথিবী হয়ে যাবে। আপনি বাড়িতে বসেই ফিল্ড ওয়ার্ক করবেন, আপনাকে লোকের বাড়িতে গিয়ে বোঝাতে হবে না, লোকের কাছে গিয়ে ডেমনস্ট্রেশন করতে হবে না, আলাদা করে সময় নেওয়ার দরকার নেই, কিচ্ছু নেই। আপনি বাড়িতে বসে ডেমনস্ট্রেশন করবেন, বাড়িতে বসে বিজ্ঞাপন দেবেন, বাড়িতে বসে সব কিছু করবেন। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দেবেন কিছু না কিছু মানুষ, এক মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি আপনার সাবজেক্টকে পৌঁছে দিতে পারবেন। সেই ধরনের মাধ্যম কিন্তু আগামী 1 বছরের মধ্যে কিন্তু চলে আসবে। আর যখন এই ধরনের মাধ্যম চলে আসবে তখন এই বিজনেসটা টোটালি লাইফস্টাইলে কনভার্ট হয়ে যাবে, টোটালি লাইফস্টাইলে কনভার্ট হয়ে যাবে এই বিজনেসটা। আজকে যেটার জন্য মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, কিসের জন্য? ভাই বিলো প্রোফাইলের ব্যবসা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট নিয়ে বলো, মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্ল্যান নিয়ে বলো, মানুষ নাকচ করে দিলে, না বলে দিলে বড্ড লজ্জায় পড়ে যাই, প্রেস্টিজে পড়ে যাই। এটা আগামী 1-1.5 বছরের মধ্যে এটাই থাকবে না। এটা তখন উচ্চ প্রোফাইলের প্রফেশনে কনভার্ট হয়ে যাবে। কি, আপনি বাড়িতে বসেই ডেমনস্ট্রেশন করছেন, নিজের বাড়িটাই একটা স্টুডিও হয়ে গেল। আপনি টিভির সামনে বসে ডেমনস্ট্রেশন করছেন, প্রেজেন্টেশন করছেন। প্রেজেন্টেশন এবং ডেমনস্ট্রেশন করার জন্য অনেক বড় বড় অ্যাপস চলে আসবে, প্রেজেন্টেশন এবং ডেমনস্ট্রেশন করার জন্য অনেক বড় বড় ট্রেনিং চ্যাপ্টার চলে আসবে। আপনি তৈরি করলেন, নিজেকে ডেমনস্ট্রেশন করলেন, প্রেজেন্টেশন করলেন, এবং আপনি ডেমনস্ট্রেশন লাইভ টিভিতে করছেন। সারা পৃথিবীর 50 লক্ষ লোক আপনাকে অন দ্য স্পট দেখছে। আপনার আত্মীয় স্বজন কে দেখছে দেখার দরকার নেই, সারা পৃথিবীর 50 লক্ষ লোক ওয়ান টাইম দেখছে। দোকান অনেক বড় হয়ে যাবে, তখন আপনি সেলিব্রিটির দরজায় পৌঁছে যাবেন। কারণ মোদি কেয়ারের লোগো আছে, মোদি কেয়ারে এত বছর আছেন, সাকসেসের মাত্রা এই, আপনি আপনার মেসেজকে কোটি কোটি মানুষের মধ্যে আপনি পৌঁছে দিতে পারবেন। তো দারুণভাবে এই 5G লঞ্চ করলে, প্রযুক্তিবিদ্যার উন্নতি হওয়ার পরে এইবারে দেখুন দেশে বেকারত্বের জায়গা থেকে ডাইরেক্ট সেলিং কি রোল প্লে করবে তা আপনি আন্দাজ করতে পারছেন না। শুধু বলছি ওই যে সমুদ্রও জল ধরে, চামচেও জল ধরে, গভীরতা কার কত বেশি আশা করি আপনি বুঝতে পারছেন। ঠিক আমি যে জায়গাটা আপনাদের তুলে ধরতে পেরেছি, আপনারাও কি এতটা গভীরে কখনো ভেবে দেখেছেন যে এই ধরনের পরিবর্তন আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে হতে চলেছে? ফিল্ড ওয়ার্ক আর করতে হবে না, বাড়িতেই হবে ফিল্ড ওয়ার্ক, সারা পৃথিবীকে দেখাতে পারবেন। এটাকেই বলা হয় গভীরতা। বুদ্ধিমান তাকেই বলে যে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখতে পায়। বুদ্ধিমান তাকেই বলে যে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখতে পায়। আমি 2003-এ যখন মোদিকেরা জয়েন করেছিলাম, 500 টাকা 600 টাকার প্রোডাক্ট ক্যারি ব্যাগে করে নিয়ে যেতাম, লোকে সেলসম্যান বলতো, এই বলতো তাই বলতো। আর আজকের আপনারা ভিডিও দেখেছেন, বুঝতে পারছেন তো? যদি আমার কোনো একটা সাকসেসের ভিডিও যদি আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন না। যদি আমাকে না চেনেন, যদি ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনি প্রথমে ভাববেন ইনি কি কোনো বড় মন্ত্রী পদে আছেন, ইনি কি কোনো সেলিব্রিটি, বা ইনি কি কোনো ধর্মযাজক, না ইনি কি ব্যবসায়ী, বুঝতে পারবেন না। কারণ হাজার হাজার মানুষ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, ওয়েলকাম করছে, বিভিন্ন রকমের একটা পরিবেশ। অথচ আমি কিন্তু একজন ব্যবসায়ী। একজন ব্যবসায়ীরা এইভাবে সম্মানিত হয় না। তো আজকে 2021-এ যদি এই জায়গাটা থাকে, তাহলে 2025 বা 26-এ এটা কোথায় পৌঁছবে আন্দাজ করতেই পারছেন না। তো প্লিজ, যে সিস্টেমে আপনারা জয়েন করেছেন তার পাওয়ারকে বোঝার চেষ্টা করুন। টোটাল বিজনেস এখন ওয়ান লাইনে চলে এসেছে। টোটাল মার্কেটিং যে ফান্ডামেন্টালটা, রিটেল মার্কেটটা টোটালি ওয়ান লাইনে কনভার্ট হয়ে যাবে।
এবং আপনি এর সঙ্গে নিজেকে আপডেট করুন। মানুষের জীবনই হচ্ছে পরিবর্তন, পরিবর্তনের নামই হচ্ছে জীবন। নিজেকে পরিবর্তন করুন, দেখার দৃষ্টিভঙ্গিকে বদলান এবং এগিয়ে নিয়ে যান। আর যাকে আপনি পথপ্রদর্শক ভাবছেন, মোবাইলের স্ক্রিনে তার নাম, তার ফটোটাকে লাগান। প্রতিনিয়ত দেখুন, আপনি সজাগ হয়ে যাবেন। আপনার থেকে আপনার মস্তিষ্ক খুব দ্রুত ক্যাচ করবে। তার ফটোকে মোবাইল স্ক্রিনে রাখুন এবং তাকে আপনার ডেস্কে একটা ফটো তৈরি করুন এবং তাকে নিয়ে আপনি এগিয়ে চলুন। আর জীবনকে তৃপ্তির সঙ্গে উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এগিয়ে চলুন। আমি আবারও বারবার বলছি যে প্রত্যেকেই কিন্তু 5Gর অবস্থান আপনারা জানতে পেরেছেন। আপনারা বারবার জানতে পেরেছেন যে সমুদ্র জলের গভীরতা জানতে পেরেছেন, স্যার আইজ্যাক নিউটনের দেখার ভঙ্গিটাও জানতে পেরেছেন, এবং আলু যেমন বিভিন্ন সাইজে কাটলে যেমন সবজির নাম বদলে যায়, আপনি যে প্রফেশনে আছেন আপনার দৃষ্টিভঙ্গির বদলেই আপনার সফলতার মার্জিন চেঞ্জ হয়ে যাবে। পরিশ্রম করলেই টাকা উপার্জন করা যায়, অর্থাৎ শুধু পরিশ্রম করলেই সফলতা অর্জন করা যায় না। পরিশ্রমের সঙ্গে বুদ্ধি মিশিয়ে আপনি যদি পরিশ্রম করেন সফলতা অর্জন করতে পারবেন। শিক্ষা আর শাসন সম্মান ও সম্পদ বৃদ্ধি করে। বুঝতে পারছেন তো? প্রথমে ব্যক্তিত্ব, পরে নেতৃত্ব, প্রথমে ব্যক্তিত্ব, পরে নেতৃত্ব, এবং তার সাথে সাথে প্রথমে ফ্রেন্ডশিপ, পরে লিডারশিপ, প্রথমে ফ্রেন্ডশিপ, পরে লিডারশিপ। আপনি মালা আর গেরোর অবস্থান বুঝতে পেরেছেন? গিট বা গেরো, ফুল, গিট বা গেরো। তো গেরো হওয়ার চেষ্টা না করে, গিটের হওয়ার চেষ্টা না করে মালার ভূমিকা নিন, কারণ মালাই প্রজন্মের পর প্রজন্ম দিয়ে থাকেন। কিছু মানুষের দায়িত্ব নিয়েই আসেন সবাইকে সঙ্গবদ্ধ করে রাখা, তারই নাম হচ্ছে লিডার। সফলতা অপর নাম হচ্ছে সিস্টেমের দাসত্ব গ্রহণ করা। সফলতার অপর নাম হচ্ছে সিস্টেমের দাসত্ব গ্রহণ করা। সিস্টেমের দাসত্ব গ্রহণ করতে পারলেই আপনি সফল হবেন। মোদিকের একটি সিস্টেম, এই সিস্টেমের দাসত্ব গ্রহণ করতে পারলে আপনি মোদিকের সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন। সিস্টেম হচ্ছে প্রভু, আপনি হচ্ছেন দাস। সিস্টেম হচ্ছে প্রভু, আপনি হচ্ছেন দাস। তো মোদিকেয়ারকে আপনি সিস্টেম এর দাসত্ব গ্রহণ করুন। সিস্টেম যা যা নির্দেশিকা দেয় সেগুলো আপনি করতে থাকুন, তাহলে অবশ্যই হবেন। রোবট এবং কিপ্যাড, আপনার আপলাইনকে কিপ্যাড ভাবুন, আপনি রোবট ভাবুন। আপনি কোনো মতামত দেবেন না, তিনি যা করতে বলবেন আপনি তা করতে শুরু করুন। তিনি যা করতে বলবেন আপনি তা করতে শুরু করুন। দেশের 5G অলরেডি এগিয়ে যাচ্ছে। ধরে নিন এই বিপণন ব্যবস্থার একটা বিরাট পরিবর্তন করবে শুধু 5Gটা আসতে দিন। সফলতার মূল্য চোকাতে শুরু করুন। দেখুন বাজারে আলু কিনলে যেমন দাম দিতে হয়, সফলতা অর্জন করতে গেলে রাত দিন ট্রেন, অত সিকিউরিটি ভাবার কোনো দরকার নেই। এমনও হতে পারে অনেক জায়গায় ট্রেন চলে গেছে, হয়তো রাত্রিবেলা স্টেশনে থাকতে হতে পারে। আপনি এটা করবেন না, অথচ সফলতার উচ্চ শিখরে পৌঁছবেন। হ্যাঁ, এই রাত্রে স্টেশনে থাকাটাই হচ্ছে মূল্য চোকানো। বুঝতে পারলেন? এটাকেই বলা হয়। এরকম অনেক আর্টিফিশিয়ালি আপনি অনেক ধরনের খারাপ পরিস্থিতি তৈরি করে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এইগুলো করতে পারবেন? যদি করতে পারেন তাহলে যে কোনো পেশাতেই আপনি সফলতা অর্জন করতে পারেন। নিজেকে খোলস থেকে বের করুন। পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম আজকের দিনে খোলসের মধ্যে থাকা। এই খোলসের মধ্যে পৃথিবীর বেশিরভাগ মানুষ আছে। প্লিজ খোলস থেকে নিজেকে মুক্ত করুন আর দুনিয়াকে জানার চেষ্টা করুন। আর ভাগ্যের দায়ী করবেন না। ভাগ্য ভালো ইনকাম করার জন্য ভাগ্যের দরকার হয় না। পরিশ্রম, বুদ্ধির সঙ্গে পরিশ্রম করলেই আপনি ভাগ্য, অর্থাৎ পরিশ্রম করলেই আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। ভাগ্যের দরকার ভালো স্ত্রী, পুত্র, ফ্যামিলি, পথপ্রদর্শক পাওয়ার জন্যই দরকার। আর আপনার গুণগত মানই কিন্তু আপনার খ্যাতি, অর্থনীতি, সাফল্য অর্জনের প্রধান কারণ। কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার খ্যাতি আর অর্থনীতি যেন আপনার ব্যক্তিগত গুণের পরিবর্তন না ঘটায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুকে যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে স্যারেন্ডার করুন। তাহলে আপনি কি খুঁজে পেয়েছেন, না খুঁজে পেয়েছেন স্যারেন্ডার করেননি? প্রশ্ন আপনার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন।